ঠিক আছে। এবং এই অধ্যায়ের এ যাবত যত কোশ্চেন আসছে মেডিকেলে তার 60 থেকে 70% কোশ্চেন কিন্তু এই টপিক থেকে আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবং আচ্ছা তোমরা যদি বলো ভাই আমরা যদি বলেন যে পরীক্ষার আগের রাতে যদি আমার এই অধ্যায়ের টপিক রিভিশন দিতে বলেন তাহলে আমি বলবো সেটা হচ্ছে সরল দোলন গতি। এবং এখান থেকে তো যদি পড়ো তাহলে তোমার কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটা একটু বোঝার চেষ্টা করবো, যেহেতু আমাদের ইম্পর্টেন্ট টপিক সবচেয়ে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। ঠিক আছে। প্রথমে হচ্ছে আমরা একটু হচ্ছে সংজ্ঞাটা দেখে নেবো যে সরল দোলন গতি কাকে বলে। এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট বোঝার জন্য আমরা একটু দেখবো যে হচ্ছে সংজ্ঞাটা কি, এই জিনিসটা কি আমরা একটু দেখবো যে কি বলতেছে। দেখো তো, কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু, তাহলে সরল দোলন গতি হতে হলে অবশ্যই কি হইতে হবে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে। সংজ্ঞা প্রথমেই বলছে দেখো, যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুর কার্যরত ত্বরণ যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। দেখো ত্বরণটা কোন অভিমুখী হয় বলতো, এই যে সাম্যাবস্থান অভিমুখী হয়। কারণ আমরা জানি যে কি বল কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে। যেহেতু বল নিচের দিকে ক্রিয়া করে তাহলে ত্বরণও নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে মনে রাখবো ত্বরণটা কোন দিকে, একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, মানে হচ্ছে সাম্যাবস্থান অভিমুখী। ত্বরণটা কোন অভিমুখী, সাম্যাবস্থান অভিমুখী। আচ্ছা, এবং ও তার মান ওই বিন্দুতে হতে বস্তুর সরলমানের সমানুপাতিক। তাহলে আমরা কি বুঝলাম যে ত্বরণ হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, কোন বিন্দু অভিমুখী, সাম্যাবস্থান অভিমুখী, এবং তার মান কি বস্তুর সরণের মানের সমানুপাতিক। তাহলে বস্তু ত্বরণ সরণের মানের সমানুপাতিক, এবং কি থাকবে, এটা বিপরীত থাকবে। কিভাবে বিপরীত আমরা একটু পরে দেখবো। দেখো এখানেই দেখাই, আমাদের ত্বরণ কি করতেছে এদিকে, কিন্তু সরণ কোন দিকে হচ্ছে বলো, সরণ এদিকে হচ্ছে না, ত্বরণ এদিকে হচ্ছে, আর সরণ হচ্ছে উল্টা দিকে। তাহলে সরণ আর ত্বরণ কি পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক এবং কি বিপরীতমুখী। ঠিক আছে। তাহলে কিন্তু আমরা চিত্রই দেখতে পেলাম। এবারে তোমরা একটু খেয়াল করো, মনে করো হচ্ছে আমি এদিকে ত্বরণ দিলাম, ঠিক আছে, আর এদিকে দিলাম কি তোমার হচ্ছে সরণ, দুটা দুই দিকে না বিপরীত দিকে। তাহলে আমাকে বলো যে ত্বরণ ও সরণের মাঝে দশাকোণ কত, বলো সবাই চ্যাট বক্সে বলো, ত্বরণ ও সরণের মাঝে দশাকোণ কত। 180 ডিগ্রি বা পাই, এটা কিন্তু আসতে পারে, খুবই একটা আছে আইকিউ লেভেলের কোশ্চেন। ঠিক আছে। যে সরল দোলকের ক্ষেত্রে ত্বরণ ও সরণের মধ্যে দশাকোণ কত, 180 ডিগ্রি। কারণ আমরা জানি বইতে এখানে তোমাদের বৈশিষ্ট্য বলা আছে যে বিপরীতমুখী, কিন্তু কোনটা কিন্তু দেওয়া নাই। আমরা জানি যে পরস্পর বিপরীতমুখী হলে কত কোণ হয়, 180 ডিগ্রি হয় দশাকোণ। ঠিক আছে। তাহলে এটা একটু খেয়াল করবা। আচ্ছা, তার আগে এখানে একটা লাইন দাগায় না এরা, কিন্তু এই লাইনটা তোমাদের পড়তে হবে। সেটা হলো যে কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখতে হয়। সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে কৌণিক বিস্তার কত কত ডিগ্রির মধ্যে রাখতে হয়, 4 ডিগ্রি। এই লাইনটা তোমার পড়বা। ঠিক আছে। যে সরল দৈর্ঘ্যের কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখতে হয়। আচ্ছা, এরপরে সরল দৈর্ঘ্যের সূত্র বলি। আচ্ছা, আমরা আগে বৈশিষ্ট্য পড়বো, তারপর সূত্র বলবো। বৈশিষ্ট্যগুলো কই, এই যে বৈশিষ্ট্য চলে আসছে। আমরা আগে সরল দৈর্ঘ্যের বৈশিষ্ট্যগুলো পড়ি, সরল দৈর্ঘ্য গতি, তারপর আমরা সূত্রাবলী পড়বো। ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা বৈশিষ্ট্যগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, একটা মুখস্থ করবো না, তোমাদের পড়া এখানে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো প্রথম বৈশিষ্ট্য কি আছে, যে এটি একটি পর্যাবৃত্ত গতি। আর দেখো আমাদের যখন সূত্র দেখাইছিলাম মনে আসছে, দোলন গতি, সরল দোলন গতির সূত্র কি ছিল, প্রথমেই ছিল যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু। আমি বলছিলাম যে অবশ্যই সরল দোলন গতি হতে হলে অবশ্যই আগে কি হইতে হবে, পর্যাবৃত্ত গতি হইতে হবে। তাহলে আমাদের সংজ্ঞায় কিন্তু ছিল, আমি যদি একটু উপরে তোমাদের দেখাই আবার, দেখো সংজ্ঞায় ছিল, এই দেখো প্রথম সংখ্যা প্রথম লাইনে আছে কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু। তার মানে কি সরল দোলন গতি হইতে হলে অবশ্যই তাকে কি করতে হবে, আগে পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্যটা বুঝলাম। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে, একটি নির্দিষ্ট সময় পর পর এই গতি বিপরীতমুখী হয়। সেটা হচ্ছে আমরা দেখলাম যে সরল দৈর্ঘ্যের, এই যে যদি সরল দৈর্ঘ্যটা আঁকি আমি, যদি আমার হাতে লেগে খারাপ, তোমাদের বোঝানোর জন্য আঁকতেছি শুধু। বাঁকা হয়ে গেল এটা। আচ্ছা। আচ্ছা, তো দেখো, দেখো আমি ভালো চিত্র আঁকতে পারি না, এটা বাঁকা হয়ে গেল। তো এখানে দেখো যে হচ্ছে একবার এদিকে যাচ্ছে আর একবার হচ্ছে এদিকে যাচ্ছে, তাই না। তাহলে নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে, গতি বিপরীতমুখী হচ্ছে কিনা। দেখো যে আমি কি বললাম, সরলসঞ্চিত গতি একটি নির্দিষ্ট সময় পর পর কি হবে, বিপরীতমুখী হবে। ঠিক আছে। এরপর তাহলে আমাদের 2 নম্বর বৈশিষ্ট্যটা পড়লাম। 3 নম্বর বৈশিষ্ট্য চলে আসি, কি আছে, গতি সরলকে ঘটে। দেখো তোমার হচ্ছে ত্বরণ একদিকে থাকে এবং সরণ অন্যদিকে থাকে। তাহলে কি হলো, সরলরেখা হলো কিনা গতি। তাহলে হচ্ছে যে গতি কি হবে, গতি হবে তোমার বিপরীতমুখী। দেখো আমার চিত্র সুন্দর হয়নি, তাও অনেকে বলতেছো, কেন বলতেছো আমি জানি না। আমি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করতেছি এবার, আগের বার ভালো হয় নাই। দেখো এই যে মোটামুটি এবার আঁকলাম, এটা সরল দোলক। ঠিক আছে। আচ্ছা,
কলম অনেক সময় বাঁকা হয়ে যায়। তো কি বললাম দেখো, ত্বরণ হচ্ছে একদিকে থাকতেছে এবং হচ্ছে সরণ দিকে, তাহলে আমাদের গতিটা কি হচ্ছে, সরলরেখায় ঘটতেছে। তাহলে আমরা 3 নম্বরটা বুঝলাম। এরপরে চলে আসো, ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক। এটা আমরা আগেই পড়ছি, সংজ্ঞাতে পড়ছি যে ত্বরণ সরণে কি বোধ হয়, সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়। বিপরীতমুখীটা আমরা চিত্র দেখলাম যে তোমার হচ্ছে যদি ত্বরণ হচ্ছে নিচের দিকে হয় আর সরণ কি তার বিপরীত দিকে হয়, ঠিক আছে। এদিকে ত্বরণ হচ্ছে নিচের দিকে আর সরণ বিপরীতমুখী, তাহলে ত্বরণ ও সরণ পরস্পর বিপরীতমুখী, ঠিক আছে। তাহলে আমরা সরণ পরস্পর সমানুপাতিক এবং বিপরীতমুখী এটা বুঝলাম। এরপরে 6 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, ত্বরণ বস্তু কণাটির মধ্য বা সমাবস্থান ও অভিমুখী। এটা আমরা পড়ছিলাম যে বল যেহেতু তোমার নিচের দিকে ক্রিয়া করে, তাহলে ত্বরণ নিচের দিকে ক্রিয়া করবে। এবং আমাদের সংজ্ঞায় বলা ছিল যে ত্বরণ বস্তুটি কি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, মানে কোন বিন্দু অভিমুখী, এই যে তোমার সাম্যাবস্থান অভিমুখী বা তোমার হচ্ছে নিচের দিকে ক্রিয়া করে ত্বরণ। আচ্ছা, তাহলে ত্বরণ কোন দিকে, কোন অভিমুখী, সাম্যাবস্থান বা মধ্য অবস্থান অভিমুখী। এরপরে 7 নম্বর বৈশিষ্ট্য চলে আসো, সরল গতি সম্পন্ন কণা বা বস্তু যেই মুহূর্তে সাম্যাবস্থান অতিক্রম করে সেই মুহূর্তে গতিবেগ সর্বোচ্চ হয়। আমাদের মনে আছে কি যে আমরা ভিম্যাক্স পড়ছিলাম কোথায়, মনে আছে ওমেগায় কোথায় পড়ছিলাম, যেখানে x ইজ ইকুয়াল টু 0 হয়, মনে আছে কিনা, যে ভিম্যাক্স কোথায় পড়ছিলাম, যেখানে x ইজ ইকুয়াল টু 0 হয়। x 0 কোথায় হয়, x 0 হয় হচ্ছে তোমার সাম্যাবস্থানে বা মধ্য অবস্থানে। তাহলে তোমার হচ্ছে গতি কোথায় সবচেয়ে বেশি হবে, সাম্য অবস্থানে বা মধ্য অবস্থানে গতি সবচেয়ে বেশি হবে। তাহলে 7 নম্বর আমরা বুঝলাম। আর আছে প্রান্তে, দেখো যখন সরল দোলকটা প্রান্তে যায়, প্রান্তে যখন আবার ব্যাক করবে না, তখন এই ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য এখানে ভি ইকুয়াল টু কি হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে তোমার বিস্তারে তোমার বেগ অল্প সময়ের জন্য 0 হয়, ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো 5 নম্বরটা আবার জিজ্ঞেস করছো, দেখো 5 নম্বরটা হলো যে ত্বরণ তোমার হচ্ছে কি নিচের দিক ক্রিয়া করে না, ত্বরণ নিচের দিক বা মধ্য অবস্থান ক্রিয়া করে, আর সরণ হচ্ছে এদিকে, তাহলে ত্বরণ আর সরণ বিপরীতমুখী হচ্ছে কিনা দেখতে বুঝতে পারতেছো, ত্বরণ এদিকে আর সরণ এদিকে, তাহলে পরস্পর বিপরীতমুখী হচ্ছে। আচ্ছা, তার আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম যে বিস্তারে কি হয়, বেগ মুহূর্তের জন্য শূন্য হয়। আচ্ছা, বিস্তার কাকে বলে এটা আবার তোমাদের একটু রিমাইন্ড করে দিই। সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বোচ্চ সরণকে আমরা কি বলি, বিস্তার বলি। সাম্য অবস্থান থেকে, আচ্ছা আমি সবগুলো একবার আছে সামারি করব, আমি বুঝাইনি একটু। তাহলে সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বোচ্চ সরণকে আমরা কি বলবো, বিস্তার বলবো। আর বিস্তার কি হয়, বিস্তার বেগ সামান্য সময়ের জন্য 0 হয়, কারণ এখান থেকে বস্তুটা একটু থেমে আবার উল্টা দিকে আসে, এই জন্য এখানে কিছু সময়ের জন্য বস্তুর বেগ কি হয়, শূন্য হয়। এরপর 8 নম্বর চলে আসো, সরল দোলন গতি পর্যায়কাল তার বিস্তার উপর নির্ভরশীল নয়। দেখো আমি তোমাদের একটা সূত্র কথা মনে করাই দিই। আচ্ছা আমি সবগুলো একবার করে বলবো, দেখো টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার কি এল বাই জি, এরকম একটা সূত্র ছিল কিনা, সবাই একটু মনে করার চেষ্টা করো। এই সূত্র আমাদের 19 ছিল, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না। তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। তো খেয়াল করতে এই সূত্রে কোথাও কি বিস্তার আছে, এই সূত্রে কোথাও কি বিস্তার আছে কিনা, পর্যায়কালের সূত্রে কোথাও কি বিস্তার আছে কিনা, নাই। তাহলে আমরা কিন্তু 8 নম্বরটা বুঝতে পারলাম যে পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভরশীল নয়। তাহলে 8 নম্বর কি আমরা বুঝতে পারলাম, যেহেতু আমাদের সূত্রে কোনো বিস্তার নাই, তাহলে পর্যায়কাল বিস্তারের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। আচ্ছা, এরপর 9 নম্বরে চলে আসো, গতিপথের মধ্য অবস্থানে বেগ সর্বাধিক, এটা আমরা আগেই পড়ছি, এবং সরণ সর্বনিম্ন এটা আমরা 7 নম্বরে পড়ছিলাম। আচ্ছা, আমরা আবার একটু প্রথম থেকে রিপিট করতেছি, সবগুলো রিপিট করতেছি, তোমার নাম্বার বলা লাগবে না তোমাদের। দেখো 1 নম্বর ছিল এটি একটি পর্যাবৃত্ত গতি, আমরা সংজ্ঞাতে পড়ছিলাম যে যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু, আমরা সরল দোলন গতি যখন সংজ্ঞা পড়ছিলাম একটু খেয়াল করো, তখন তোমাদের রিমাইন্ড করতে বলছিলাম যে যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু, তার মানে সে তোমার সরল দোলন করতে হলে অবশ্যই আগে থাকে পর্যাবৃত্ত গতি হতে হবে। তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে বুঝলাম। 2 নম্বরটা কি হচ্ছে, একটি নির্দিষ্ট সময় পর পর এই গতি বিপরীতমুখী হয়। তোমরা দেখতেই পারতেছো সরল দোলকের দুইটা দিক থাকে, সাম্যাবস্থান একবার এদিকে যায় একবার এদিকে যায়, তাহলে নির্দিষ্ট সময় পর পর এই গতি কি হয়, বিপরীতমুখী হয়। তাহলে আমরা 2 নম্বর বুঝলাম। 3 নম্বর কি গতি, এই গতি সরলরেখায় ঘটে। দেখো হচ্ছে ত্বরণ হচ্ছে একদিকে এবং সরণ অন্যদিকে, একটা সরলরেখা তৈরি হচ্ছে কিনা, তাহলে আমাদের এই বস্তুর গতিপথ কি হয়, সরলরেখায় ঘটে। দেখো এটা সরলরেখা হচ্ছে কিনা, তাহলে আমাদের গতিপথ কি হয়, সরলরেখা হয়। এরপরে তোমার হচ্ছে 4 নম্বর চলে আসো, ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক। এবং 5 নম্বর ত্বরণ সরণের বিপরীতমুখী, এটা আমরা মোটামুটি সংজ্ঞায় পড়েছি যে সরল দোলকের ক্ষেত্রে ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক এবং কি হয়, বিপরীতমুখী হয়। আর বিপরীতমুখী আমরা চিত্র থেকেও বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি, দেখো ত্বরণটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করে আর সরণ তার বিপরীতমুখী, ঠিক আছে। তাহলে আমরা চিত্র দেখেও বুঝতে পারি। আর মধ্য অবস্থানে বেগ সর্বাধিক হয়, আমরা জানি যে মধ্য অবস্থানে x ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 হলে আমরা v max ইকুয়াল টু ওমেগা পাই, আমরা আগেই দেখাইছিলাম। এর জন্য হচ্ছে মধ্য অবস্থানে বেগ সর্বাধিক।
আর যখন প্রান্তে বা বিস্তারে যায়, বস্তুটা যখন বিস্তারে যাবে, আমরা বিস্তার কাকে বলে বলছিলাম, যে সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে সর্বোচ্চ সরণকে আমরা বিস্তার বলি। এই বিস্তারে বস্তুটা অল্প সময়ের জন্য বেগ 0 হয়, কারণ কি বস্তুটা আবার বিপরীত দিকে আসতে যায়, এই জন্য হচ্ছে সর্বোচ্চ সরণ বা বিস্তার একই কথা, সর্বোচ্চ সরণ বা বিস্তারে কি হয়, বেগ 0 হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সবগুলোই বুঝলাম, 8 নম্বর তো আমরা সূত্র থেকে বুঝলাম, তাহলে এগুলো আমাদের শেষ। এবার আমরা উপরে চলে যাই, আমাদের সূত্রগুলো পড়া বাকি ছিল, আমরা সূত্রগুলো পড়বো এবার। দেখো সরল দোলকের কয়টা সূত্র, 4টা সূত্র, খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু মেডিকেল কোশ্চেন আসছে। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা সূত্র থেকে একটু লিখি, যে আমাদের সূত্রটা কি ছিল, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা ছিল আমাদের কি পর্যায়কালের সূত্র, তাই না? দেখো আমরা সূত্র থেকে সব করতে পারি, তোমাদের আমি পড়াইছিলাম, যদি তোমরা একটু রিমাইন্ড করতে পারো, তোমাদের কিন্তু পড়াই দিয়েছিলাম, সূত্র থেকে আমরা সব মনে রাখতে পারি। কিভাবে? আমরা বলছিলাম যে আমাদের টি দিয়ে আমরা কি মনে রাখতে পারি, টি দিয়ে হচ্ছে আমরা প্রথম সূত্র মনে করতে পারি। কিভাবে? টি মানে পর্যায়কাল বা সমকাল, তাহলে হচ্ছে প্রথম সূত্র আছে সমকাল। এরপর আমরা উপর থেকে আসবো এল, আমরা যদি উপর থেকে আসি তাহলে কি আসবে বলো তো, এল আসবে, তাই না? উপরে আসবে, দেখো উপরে হচ্ছে এল, আর প্রথমে টি আসলাম, এরপর উপরে কি, উপর থেকে যে আসি তাহলে আমাদের এল আসলো, তারপর নিচে জি, তাহলে এল এর কি সূত্র, এল হচ্ছে দৈর্ঘ্য সূত্র, আর জিতে ত্বরণ সূত্র। বুঝতে পারছো? সবার মনে পড়ার কথা। আমি বলছিলাম টি থেকে শুরু করবা, উপর থেকে এল হয়ে জি হয়ে আসবা, তাহলে টি হচ্ছে 1 নম্বর, এল হচ্ছে তোমার হচ্ছে 2 নম্বর, এবং জি হচ্ছে 3 নম্বর। তাহলে টি তে হচ্ছে প্রথমে 1 নম্বর সূত্র সমকাল সূত্র, এল এ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 2 নম্বর সূত্র দৈর্ঘ্য সূত্র, এবং জি তে ত্বরণ 3 নম্বর সূত্র ত্বরণের সূত্র। আশা করি সবার মনে পড়ছে। এরপর সহজ একটা বলছিলাম যে দতে দ্বিতীয়, দতে দৈর্ঘ্য সূত্র, এবং ততে তৃতীয়, ততে ত্বরণ সূত্র। আশা করি ইনশাল্লাহ পারবা। তাহলে এখান থেকে আমরা এক ধরনের কোশ্চেন পড়লাম, আর এক ধরনের কোশ্চেন আসে সূত্রের ভিতরে সম্পর্ক, যে কার সাথে কি সম্পর্ক। দেখো এই যে টির সাথে এলের কি সম্পর্ক বলো তো, যে আমাদের সূত্র যদি দেখি, টির সাথে এলের সম্পর্ক হচ্ছে কি, বর্গমূলের সমানুপাতিক। এই সম্পর্কটা অনেক বাংলায় আসে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা যদি মনে রাখি, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। দেখো এই তিনটা আমি সূত্র মনে রাখার জন্য দিয়েছিলাম, সূত্রটা একটু আবার লিখি, আর টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা একটু হচ্ছে সরে গেছিল। আচ্ছা, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। দেখো আমি কি বলছিলাম, যে তাহলে টির সাথে সম্পর্ক এল এর কি বলতো, বর্গমূলের সমানুপাতিক, আর আছে টির সাথে ত্বরণের সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা সূত্র থেকে প্রথমে কি করলাম, সূত্রের নাম মনে রাখলাম, এবং সেকেন্ড টাইপের কোশ্চেন আসতে পারে কার সাথে কি সম্পর্ক, তাহলে আমরা কিন্তু এটাও সূত্র থেকেই পারি, যে কার সাথে কি সম্পর্ক আমরা সূত্রটা মনে রাখলে বলতে পারি। এরপর 3 নম্বর, 3 ধরনের কোশ্চেন আসতে পারে এখানে। 3 নম্বর কোশ্চেন কি আসতে পারে, যে তোমার হচ্ছে যে এরকম কোশ্চেন করতে পারে, যে পর্যায়কাল যদি সরি যদি কার্যকর দৈর্ঘ্য 4 গুণ করা হয়, তাহলে পর্যায়কাল কত গুণ হবে, 2 গুণ হবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা সূত্র থেকে পারি, কারণ হচ্ছে এর পর কি আছে, রুট আছে। তাহলে যদি আমরা কার্যকর দৈর্ঘ্য 4 গুণ করি, তাহলে আমাদের দোলনকাল 2 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা যদি আমরা কার্যকর দৈর্ঘ্য 16 গুণ করি, তাহলে হচ্ছে যে, এবং হচ্ছে দোলনকাল কত গুণ হবে, 4 গুণ হবে। ঠিক আছে, হিসাব করা উল্টা কোশ্চেন কিন্তু করতে পারে, যে দোলনকাল 2 গুণ করতে হলে কার্যকর দৈর্ঘ্য কত গুণ করতে হবে, তোমার হচ্ছে 4 গুণ করতে হবে। যদি দোলনকাল 4 গুণ করতে হয়, কার্যকর দৈর্ঘ্য কত গুণ করতে হবে, 16 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে সূত্র থেকে কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 4 নম্বর সূত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হলো যে ভরের সূত্রের ক্ষেত্রে দেখো কি বলতেছে, সরল দোলকের দোলনকাল, দোলকপিণ্ডের ভর, আকৃতি এবং উপাদানের উপর নির্ভর করে না। এই জিনিসটা মনে রাখবা, যে সরল দোলকের দোলনকাল ভর এবং আকৃতি এবং উপাদানের উপর নির্ভর করে না। ঠিক আছে, জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা এই তাহলে আমাদের টপিক শেষ, আমাদের বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি। নেক্সট চলে যাই আমরা। দেখো সরল দোলনকাতির ব্যবহার, দেখো এটা আমরা সূত্র থেকে মনে রাখতে পারি, আমি তোমাদের বলছিলাম কি একটু একটু খেয়াল করে, আমি বলছিলাম সূত্র থেকে কিন্তু এই ব্যবহারটা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, কিভাবে, যে টি দ্বারা আমরা হচ্ছে সময়, দেখো আমরা টি দ্বারা কি করতে পারি, সময় নির্ণয় করতে পারি, এবং হচ্ছে এল দ্বারা কি করতে পারি, দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। যেহেতু পাহাড়ের দৈর্ঘ্য হয় না, তাহলে হচ্ছে যে পাহাড়ের হচ্ছে উচ্চতা নির্ণয় করতে পারি, এবং হচ্ছে জি তে কি নির্ণয় করতে পারি, ত্বরণ নির্ণয় করতে পারি। তাহলে আমাদের দেখো সময় নির্ণয় করতে পারি টি দিয়ে হয়ে গেল, এবং হচ্ছে পাহাড়ের উচ্চতা আমরা বলছিলাম এল দিয়ে, যেহেতু পাহাড়ের দৈর্ঘ্য নয়, তাহলে এল দিয়ে হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারলাম,
এবং জি দেওয়া আছে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা কিন্তু এই সূত্র দিয়ে আমাদের তিনটা ব্যবহার মনে রাখতে পারি, আমাদের মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, আমরা সূত্র দেখেই মনে রাখতে পারি। এরপর চলে আসে সময় নির্ণয়। কই গেল সময় নির্ণয়? এই যে দেখো এখানে হচ্ছে আমাদের স্লাইডে তোমাদের ছিল, আমি যদি একটু মনে করাই দিই যে বইতে এখানে একসাথে দেওয়া নাই। আমি যদি বলি যে তোমার শীতকাল আর হচ্ছে গ্রীষ্মকাল আমরা একসাথে করব, শীতকাল আরটা হচ্ছে গ্রীষ্মকাল, আশা করি তোমাদের সবাই মনে আছে, আমি তোমাদের বুঝাই দিয়েছিলাম ভালো করে যে আরটা হচ্ছে শীতকাল গ্রীষ্মকাল, আর হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, আরটা হচ্ছে কি বিষুব অঞ্চল, মেরু অঞ্চল বিষুব অঞ্চল। নয়ন বলছো যে ভাইয়া শুধু পড়াবেন গল্প করাবেন না, আমি কি গল্প করতেছি? আমি কি একবার গল্প করেছি? বলো, আমি কি একবার পড়ানোর ছাড়া কোনো গল্প করেছি? আচ্ছা, তাহলে শীতকাল এবং গ্রীষ্মকাল মেরু অঞ্চল বিষুব অঞ্চল। এরপর হচ্ছে পাহাড় আর খনি, দুইটা জিনিস, পাহাড় আর খনি। এখানে হচ্ছে দোলনকালে কেমন পরিবর্তন হবে এগুলো আমরা একটু দেখবো। আর একটা আছে পৃথিবীর কেন্দ্রে, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে। আচ্ছা আচ্ছা, গল্প করবো তাই বলছো? আচ্ছা ঠিক আছে, আমরা গল্প করব। আমরা হচ্ছে পড়ার মধ্যেই গল্প করব, আমাদের এরপরে যে চ্যাপ্টার গুলো আছে একটু এটা করাই, তারপর ইনশাল্লাহ আমরা পড়ার মাঝেও আচ্ছা মজা করে করে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের স্লাইড যদি একটু খেয়াল করো যে একই রকম ছিল, শীতকাল গ্রীষ্মকাল ছিল, মেরু অঞ্চল হচ্ছে বিশ্ব অঞ্চল ছিল, পাহাড় আর খনি ছিল, পৃথিবীর কেন্দ্র ছিল। এখানে দোলনকালে কেমন পরিবর্তন হবে এটা তোমাদের একটু মনে করে দিতে চাই। এই যে টি দিয়ে আমরা সূত্র দিয়ে মনে রাখতে পারি, যদি একটু খেয়াল করো যে আমরা এই সূত্র দিয়ে কিন্তু মনে রাখতে পারি। ঠিক আছে, কিভাবে মনে রাখতে পারি? গ্রীষ্মকাল, প্রথমে গ্রীষ্মকালে শীতকালে আসি। মনে করো প্রথমে গ্রীষ্মকালে আসলাম, আমরা জানি যে গ্রীষ্মকালে কি তাপমাত্রা বেশি থাকে। গ্রীষ্মকাল তাপমাত্রা বেশি থাকলে আমরা জানি যে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর দৈর্ঘ্যের সাথে আছে টি সম্পর্ক কি সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, কিন্তু সম্পর্ক মেইনলি আছে সমানুপাতিক। তাহলে গ্রীষ্মকালে আছে তাপমাত্রা বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে টি এর মান বৃদ্ধি পাবে, এবং টি এর মান বৃদ্ধি পাবে কি ঘড়ি দোলনকাল বৃদ্ধি পাবে, মানে ঘড়ি ধীরে চলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। শীতকালে উল্টা ঘটনা, শীতকালে তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা কমে গেলে দৈর্ঘ্য কমে যাবে, দৈর্ঘ্য কমে গেলে দোলনকাল কমে যাবে, টি কমে যাবে, এবং ঘড়ি দ্রুত চলবে। ঠিক আছে, তাহলে আমরা শীতকাল আর গ্রীষ্মকাল বুঝলাম। এরপর মেরু অঞ্চল বিষুব অঞ্চল আসো। আমরা সবাই জানি যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে কি জি এর মান সবচেয়ে বেশি। তাহলে জি এর সাথে টি এর সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, কিন্তু মেইনলি সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে যদি জি এর মান বেশি হলে তাহলে টি এর মান কমবে। মেরু অঞ্চলের ক্ষেত্রে জি এর মান বেশি, তাহলে জি এর মান বেশি হলে টি এর মান কমবে, দোলনকাল কমবে, তাহলে ঘড়ি কি করবে? দ্রুত চলবে। আর যদি হচ্ছে আমরা যদি বিষুব অঞ্চলে যাই, তাহলে বিষুব অঞ্চলে জি এর মান কম, আমরা জানি বিষুব অঞ্চলে জি এর মান কম। জি এর মান কম হলে টি এর মান বেশি হবে, টি এর মান বেশি হলে ঘড়ি কি করবে? ঘড়ির দোলনকাল বৃদ্ধি পাবে এবং ঘড়ি ধীরে চলবে। ঠিক আছে, আচ্ছা পাহাড় এবং খনি একটু যদি বলি, আচ্ছা দেখো একটু যদি বলি যে মনে করো যে আমি বলছিলাম ভূপৃষ্ঠ থেকে উপরে বা নিচে গেলে, উপরে মানে পাহাড়ের দিকে বা নিচে আছে খনিতে, ভূপৃষ্ঠ থেকে উপরে বা নিচে যে কোনো দিকে গেলে জি এর মান কমে। একটু মনে করার চেষ্টা করো, আমি বলছিলাম যে, আচ্ছা আমি আরেকবার রিপিট করবো, একটু খেয়াল করো, এখন যেটা বলছি সেটা খেয়াল করো, আমি আরেকবার রিপিট করবো। ভূপৃষ্ঠ থেকে উপরে বা নিচে যে কোনো দিক গেলে জি এর মান কমে, আর জি এর মান কমলে কি হবে? আর টি এর মান বাড়বে, তার মানে কি দোলন, জি এর মান যদি কমে তাহলে টি এর মান বাড়বে, যেহেতু ব্যস্তানুপাতিক। টি এর মান যদি বাড়ে তাহলে দোলনকাল বাড়বে, দোলনকাল বাড়লে ঘড়ি কি করবে? ধীরে চলবে না দ্রুত চলবে? ধীরে চলবে। দোলনকাল বাড়লে ঘড়ি ধীরে চলে। তাহলে মনে রাখবা পাহাড়ে বা খনিতে সব জায়গায় দোলনকাল কি বেশি, এবং হচ্ছে কি হবে? ঘড়ি ধীরে চলবে। ঠিক আছে, আচ্ছা পৃথিবীর কেন্দ্রে আসো। পৃথিবীর কেন্দ্রে আমরা জানি যে জি এর মান জিরো, জি এর মান যদি জিরো হয়, নিচে জিরো থাকলে কি হয়? এটা অসীম হয়ে যায়। তাহলে পৃথিবীর কেন্দ্রে কি দোলনকাল অসীম। ঠিক আছে, আচ্ছা আমি আবার রিপিট করতেছি, তোমরা একটু খেয়াল করো। তার আগে একটা জিনিস তোমাদের বুঝাইতে হবে, না হলে একটু তোমাদের হচ্ছে কনফিউশন হয়ে যাচ্ছে। সেটা হলো, মনে করো একটা পথ তোমাকে হচ্ছে 5 মিনিট সময় দেওয়া হলো, দোলনকাল 5 মিনিট, টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড দিলাম। যেই পথটা তুমি 5 সেকেন্ডে যাবা এটা তোমার দোলনকাল। ঠিক আছে, এটা তোমাকে একটা সময় দিলাম।
এখন মনে করো আমি বললাম যে পথটা তোমাকে 2 সেকেন্ডে যাইতে হবে, তাহলে কি করলাম, দোলনকাল কমাই দিলাম কিনা, একটু খেয়াল করো। আমি কি বললাম যে তোমাকে দোলনকাল দিলাম 5 সেকেন্ড, t = 5 সেকেন্ড দিলাম, এবং তোমাকে বললাম, আবার বললাম যে তোমাকে দোলনকাল কমায় 2 সেকেন্ড করা হলো, তোমাকে দোলনকাল কমাই দেওয়া হলো, তাহলে কি 2 সেকেন্ড করলাম, তাহলে কি করবা, দ্রুত যাবা না আস্তে যাবো বলো তো? দ্রুত যাওয়া, তার মানে কি, ঘড়ির দোলনকাল কমে গেলে ঘড়ি দ্রুত চলে। আশা করি বুঝতে পারছো। এবার তোমাকে হচ্ছে দোলনকাল বাড়াই দিলাম যে তুমি 5 সেকেন্ডে না, তুমি 10 সেকেন্ডে যাও, ধীরে ধীরে যাও, 10 সেকেন্ডে যাও, তাহলে তোমার দোলনকাল বাড়াই দিলাম কিনা, বাড়াই দিলে কি হলো, তুমি ধীরে যাবে না। তাহলে মনে রাখবা, ঘড়ির দোলনকাল বৃদ্ধি পেলে ঘড়ি ধীরে চলে, আর দোলনকাল কমে গেলে ঘড়ি কি চলে, ফাস্ট চলে, দ্রুত চলে। এটা একটু খেয়াল করবা। আমি আবার রিপিট করতেছি, দেখো শীতকালে আছে তাপমাত্রা কম থাকে, তাপমাত্রা কম থাকলে এল এর মান কম হয়। দেখো একটু খেয়াল করো, শীতকালে তাপমাত্রা কম থাকে এবং তাপমাত্রা কম থাকলে দৈর্ঘ্য কমে যায়, দৈর্ঘ্য কমলে টি এর সাথে সমানুপাতিক সম্পর্ক, টিও কমে যাবে, দোলনকাল কমে যাবে, তাহলে শীতকালে ঘড়ি দোলন হচ্ছে দ্রুত চলবে, ঘড়ি দ্রুত চলবে। গ্রীষ্মকালে উল্টা ঘটনা, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং হচ্ছে এল এর মান বৃদ্ধি পাবে, এল এর মান বৃদ্ধি পেলে টি এর মানও বৃদ্ধি পাবে, টি মান বৃদ্ধি পাবে মানে কি, দোলনকাল বৃদ্ধি পাবে, তাহলে ঘড়ি দোলনকাল বৃদ্ধি পেলে ঘড়ি ধীরে চলবে, ওই যে বলছিলাম দোলনকাল বৃদ্ধি পেলে ঘড়ি ধীরে চলবে। এরপরে চলে আসছে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে আমরা সবাই জানি যে জি এর মান সবচেয়ে বেশি, জি এর মান বেশি হলে যেহেতু ব্যস্তমতার সম্পর্ক, তাহলে টি এর মান কম হবে, টি এর মান কম হওয়া মানে দোলনকাল কম হবে, তাহলে ঘড়ি দ্রুত চলবে। বিষুব অঞ্চলে উল্টা ঘটনা, জি এর মান কম, জি এর মান কম হলে টি এর মান বেশি, টি এর মান বেশি মানে দোলনকাল বেশি, তাহলে ঘড়ি ধীরে চলবে, তাহলে বিষুব অঞ্চলে ঘড়ি ধীরে চলবে। এবার পাহাড়ে খনিতে আসো, আমি কি বলছি তোমাদের, ভূপৃষ্ঠ থেকে উপরে নিচে যে কোনো দিক গেলেই তোমার হচ্ছে কি জি এর মান কমে যায়, আর জি এর মান কমলে টি এর মান বাড়ে, টি এর মান বাড়ে মানে কি দোলনকাল বাড়ে, ঘড়ি ধীরে চলে। তাহলে পাহাড়ে বা খনিতে যে কোনো জায়গায় গেলে ঘড়ি ধীরে চলবে। আর পৃথিবী কেন্দ্রে যেহেতু জি 0, তাহলে জি 0 হলে এখানে অসীম হয়ে যাচ্ছে মান, তাহলে দোলনকাল অসীম হবে। তোমার যদি এরকম রিলেটেড কোনো কোশ্চেন আসে এক্সামে, তুমি এক কাজ করবা, সেটা হলো যে তোমার পরীক্ষার যে কোশ্চেন রাফ রাফ খালি জায়গা থাকবে, ওখানে সূত্রটা সুন্দর করে লিখবা, যে t = 2π√L/g সূত্রটা লিখবা, যে সম্পর্ক তোমার সাথে চাবে সেই সম্পর্ক তুমি সলভ করে এভাবে ওই অ্যান্সারটা করবা, ঠিক আছে? না না, যদি সূত্র দেখে করো তোমার কখনো কনফিউশন হবে না। যদি তুমি সূত্র দেখে করো কখনো কনফিউশন হবে, যদি তুমি মুখস্থ করো, ঠান্ডা মুখস্থ করো, একটু পরে কনফিউশন লেগে যাবে, কম না বেশি, কম না বেশি। কিন্তু তুমি যদি সূত্র থেকে বুঝে বুঝে সলভ করো, কখনোই আর কনফিউশন হবে না আশা করি। তাহলে আমরা সময় এটা পড়লাম, বুঝতে পারলাম সহজেই সূত্র দেখে। দেখো ভাই, আরেকবার বোঝানো এখন সম্ভব হচ্ছে না, তুমি যদি চাও তাহলে ভিডিওটা আছে লেকচার শেষে আরেকবার দেখো, ঠিক আছে? কারণ আমাদের লেকচার শেষ করতে হবে, আমি অলরেডি 2বার বুঝাইছি একটা, দুঃখিত ভাই। আচ্ছা, সূত্রটা, সূত্র দিয়ে যদি বুঝে বুঝে করো তুমি, সব কখনো কনফিউশন হবে না, পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা হচ্ছে একটা ম্যাথ দেখবো, 7 নম্বর ম্যাথ। দেখো 7 নম্বর ম্যাথ স্ক্রিনে দেখা যাচ্ছে। আহ হ্যাঁ, মোটিভেশন দিব ভাই, একটু হচ্ছে ওয়েট করো, মোটিভেশন দিব। দেখো 7 নম্বর ম্যাথটা কি চাচ্ছে, সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য, এটা আমরা ক্যালকুলেশন করতে গেলে হবে না ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, এটা সেকেন্ড দৈর্ঘ্যের কার্যকর দৈর্ঘ্য আমাদের মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এই যে 99.29 সেন্টিমিটার, 99.29 সেন্টিমিটার, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আর যদি মিটারে আসে তাহলে কি হবে? আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, ঘড়ি দ্রুত চলে সময় হারায় নাকি লাভ হয়। দেখো আমি আবার ওই যে পথের কথা ধরি, যে তোমাকে 5 সেকেন্ড সময় দিলাম দোলনকাল, 5 সেকেন্ড, ঠিক আছে? 5 সেকেন্ড সময় দিলাম, একটু এই জিনিসটা বলে নিই যে ঘড়ি ঘড়ি দ্রুত চলে সময় হারা কি লাভ হয়। দেখো যদি 5 সেকেন্ড দোলন ছিল, কমায় 2 সেকেন্ড দিলাম, তুমি কি করবা, দ্রুত যাবা কিনা? যদি তোমার হচ্ছে দোলনকাল ঘড়ি দ্রুত চলে তাহলে কি, দোলনকাল কম হবে, দোলনকাল কম হলে কি হবে, আমি হচ্ছে 2 সেকেন্ডে চলে গেলাম, পরটা 2 সেকেন্ড পার হলো, তার আমার যাওয়ার কথা ছিল 5 সেকেন্ডে, আমি চলে গেছি 2 সেকেন্ডে, মানে দ্রুত গেছি, তাহলে আমাদের 3 সেকেন্ড বাকি থাকলো না, তাহলে 3 সেকেন্ডটা কি হলো, লাভ হলো। তাহলে ঘড়ি দ্রুত চললে সময় লাভ হয়, ঠিক আছে? দোলনকাল কমে গেলে সময় লাভ হয়। আর যদি ঘড়ি ধীরে চলে, মনে করো 10 সেকেন্ডে গেলাম, যার কথা ছিল 5 সেকেন্ডে, আর গেলাম আমি 10 সেকেন্ডে, তাহলে সময় কি করলাম, হারালাম, ঠিক আছে? তাহলে ঘড়ি ধীরে চললে সময় হারায়, ঘড়ি দ্রুত চললে সময় লাভ করে। আশা করি বুঝতে পারছো। ঘড়ি দ্রুত চললে সময় লাভ করে এবং ঘড়ি ধীরে চললে সময় হারায়। এটা সহজ কমন সেন্স। কেউ যদি ধীরে ধীরে কাজ করে তার সময় বেশি লাগবে, সে তো সময় হারাবেই, ঠিক আছে? আচ্ছা তাহলে সেকেন্ড দলের কাজ করে দেবে, তোমার মুখস্থ করে ফেলবা, এটা আচ্ছা সলভ করা যায় না হবে। আর দেখো এখানে আরেকটা ম্যাথ আছে, একটি সরল দোলকের অপরটি 4 গুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 60 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত? দেখো আমরা জানি যে আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা এমন ছিল যে
টি ইজ ইকাল টু 2 পাই √L/g, তাই না? তার মানে কি টির সাথে এল এর সম্পর্ক কি সমানুপাতিক কিনা? তাহলে কিন্তু আমরা এরকম লিখতে পারি T1 ডিভাইড বাই T2 ইজ ইকাল টু L1 ডিভাইড বাই L2, ঠিক আছে, √ছিল। দেখো তো টির সাথে L1 T1 এর সাথে L1 সমানুপাতিক হয়েছে, T2 এর সাথে L2 সমানুপাতিক হয়েছে, ঠিক আছে। তাহলে সূত্র সংক্ষিপ্ত লিখলে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে তাদের সম্পর্ক ঠিক আছে কিনা। তাহলে আমরা T1 বাই T2 ইজ ইকাল টু L1 বাই L2 লিখবো। তাহলে দেখো T1 এর সাথে L1 কিন্তু সমানুপাতিক আছে, ঠিক আছে। আচ্ছা মিটারে হলে ওটা হবে হচ্ছে 0.9929 মিটার, ঠিক আছে, মিটারে এটা হবে। তাহলে 100 ভাগ করতে হবে মিটার হলে, আর সেন্টিমিটার হলে হবে 9.29 সেন্টিমিটার, ঠিক আছে, এটা খেয়াল করবা। তাহলে এখানে আমাদের T2 এর মান 4 সেকেন্ড দেওয়া আছে, আর L1 হচ্ছে L2 হচ্ছে 4 গুণ। তাহলে এখানে 4 রুটের পরে কত হচ্ছে, 4 এর পর রুট থাকলে কত হয়, 4 এর পর রুট থাকলে হচ্ছে 2 হয়। আর আগের দোলনকাল ছিল 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে খুব সহজে কিন্তু ম্যাথটা করতে পারবো, শুধু সূত্রের সম্পর্কটা একটু ঠিক রাখবা, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমরা হচ্ছে ভাইয়াদের কাছ থেকে মোটিভেশন করছো, সবসময় বলো ভাইয়া মোটিভেশন দেন, ভাইয়া মোটিভেশন দেন। লেকচার করতে আসলেই তোমরা হচ্ছে ভাইয়া মোটিভেশন দেন, ঘুমাই যাচ্ছি, ভাইয়া পড়তে ভালো লাগতেছে না। তোমরা যদি এভাবে মানুষের কাছ থেকে মোটিভেশন করছো, কখনোই মোটিভেশন থাকবে না, ঠিক আছে। মোটিভেশনটা কখনো স্থায়ী হবে না। তোমাকে মোটিভেশন নিজের ভেতর থেকে আনতে হবে, ঠিক আছে। তুমি অন্যের কাছ থেকে মোটিভেশন খুঁজে বেড়ালে সেই মোটিভেশন স্থায়ী হবে না। যখনই শুনবা তখনই মনে হবে যে একটু পড়াশোনা করি, সেই লেভেলে পড়াশোনা করব। কিন্তু ওই আরেকজনের কাছ থেকে মোটিভেশন নিলে মোটিভেশনটা থাকে না। ওই কথা বলার সময় একটু মনে হয়, একটু পরে কিন্তু আবার ভুলে যাওয়া হয়। তাহলে তোমাকে কি করতে হবে, মোটিভেশনটা নিজের ভেতর থেকে আনতে হবে, ঠিক আছে। যে না, আমি আমি চান্স পাবো ইনশাল্লাহ, আমাকে পাইতে হবে। কেন পাইতে হবে এটাকে সিলেক্ট করো, যে আমি কেন চান্স পাইতে চাই, আমি কি নিজেকে কোথায় দেখতে চাই, আমি নিজেকে নিজের পজিশন কোথায় দেখতে চাই, এবং আমি হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাইতে চাই। এটা তোমার নিজের ভিতরে ভেতরে অনেক বেশি বড় স্বপ্ন দেখতে হবে, যে না আমি অনেক বড় ডাক্তার হবো, এবং আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, আমি সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাবো, আমি সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পাবো, ঠিক আছে। এইটা তোমার নিজেকে ফিক্স করতে হবে, যে না আমি চান্স পাবো ইনশাল্লাহ। যে হচ্ছে ফার্স্ট হয় সেও মানুষ, আমিও মানুষ, তাহলে সে পারলে আমি পারবো না কেন? শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় বলো তো, পরিশ্রমের ডিফারেন্স, ঠিক আছে। হ্যাঁ ঠিক বলছো ভাইয়া, মোটিভেশনটা সাময়িক একটা একটা তোমার হচ্ছে মোটিভেশন হয়, কিন্তু পরবর্তী কিন্তু থাকে না। এই জন্য তোমাকে নিজের ভিতর থেকে মোটিভেশন তৈরি করতে হবে, যে না আমাকে পারতেই হবে, সব সময় নিজের ভেতর বলতে হবে, এবং নিজেকে আগে বিশ্বাস করতে হবে। তুমি যদি নিজেকে নিজে বিশ্বাস না করো কখনোই পারবা না, ঠিক আছে। যুদ্ধে যাওয়ার আগে যদি কেউ আগে ভয় পেয়ে যায়, সে কি যুদ্ধে জিততে পারে? জিততে পারে না। তাহলে নিজের কাছে তোমাকে আগে নিজে জিততে হবে, যে না আমি পারবো ইনশাল্লাহ, আমার তো কোনো সমস্যা নাই, আমি কষ্ট করবো, আমি পড়াশোনা করবো, আমি ইনশাল্লাহ চান্স পাবোই, ঢাকা মেডিকেলে পাবো, ঠিক আছে। এরকম যদি অনেক বড় ঢাকা মেডিকেলকে আরো বড় স্বপ্ন দেখতে হবে। তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি যখন মেডিকেল কোচিং করলাম তখন আমি স্বপ্ন দেখতাম যে আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, এবং অনেক ভালো পজিশনে চান্স পাবো। তো আমার হচ্ছে ঢাকা মেডিকেলে না হলেও আমি সলিমুল্লাহতে চান্স পাইছি, তাই না, কাছাকাছি চলে আসছি। হ্যাঁ তুমি ফার্স্ট হবা এরকম স্বপ্ন দেখতে পারো, কিন্তু এটা কখনো কাউকে বলবা না, নিজের ভিতর ভিতর রাখবা। এবং স্বপ্নটা অনেক বেশি তীব্র হইতে হবে, এবং এর জন্য অনেক বেশি তীব্র সংকল্প করতে হবে, যে না আমি এটা অ্যাট এনি কস্ট আমি এটা করবোই, ঠিক আছে। তখন তোমার হচ্ছে ওই তুমি যে স্বপ্নটা দেখবা, ওই স্বপ্নটা তোমাকে হচ্ছে পড়ার জন্য তোমাকে মোটিভেশন দিবে, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে মোটিভেশন পাবা, ঠিক আছে। আর অন্য মানুষের কাছে মোটিভেশন করলে মোটিভেশন পাবা না। সেকেন্ড লোক কই গেল, আমরা কি অধ্যায় শেষে গেল? আচ্ছা আমাদের মনে হয় এই চ্যাপ্টার শুধুমাত্র সেকেন্ড লোকটা পড়লে এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। আচ্ছা দেখো, একটা এখানে একটা টপিক আছে 8.14। দেখো কি বলতেছে এখানে, সরলদোলকের সুতার বৈশিষ্ট্য আর সরলদোলকের তোমার হচ্ছে ববের বৈশিষ্ট্য দেওয়া আছে। দেখো সুতাটা কেমন হতে হবে। দেখ সুতাটা হচ্ছে কি হইতে হবে, সরলদোলক সুতাটা ওজনহীন হইতে হবে, নমনীয় হইতে হবে, এবং অসম্প্রসারণীয় হইতে হবে। সবগুলো দেখো নেগেটিভ ওয়ার্ড, ওজনহীন, নমনীয়, অসম্প্রসারণীয় সুতা। তাহলে সরলদোলকের সুতার বৈশিষ্ট্য তিনটা, ওজনহীন হবে, নমনীয় হবে, অসম্প্রসারণীয় হবে। এর একটু পরে দেখো, সুতা দিয়ে প্রায় আয়তনহীন একটি বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে দেওয়া যে বস্তুটা কি বলে, আমরা বব বলি। তাহলে ববের বৈশিষ্ট্য কি হবে? আচ্ছা, ববের বৈশিষ্ট্য কি হবে? আয়তনহীন, ঠিক আছে।
তাহলে ববের বৈশিষ্ট্য কি? আয়তনহীন। আচ্ছা, হ্যাঁ, জিজ্ঞেস করছো নমনীয় কিভাবে নেগেটিভ ভাই। অবশ্যই নমনীয় নেগেটিভ। নমনের পজিটিভ কি বলতো? নমনের পজিটিভ আছে স্ট্রং, শক্ত। নমনীয়টা নেগেটিভ, আর এর পজিটিভ হচ্ছে শক্ত বা স্ট্রং, ঠিক আছে? তাহলে সুতার বৈশিষ্ট্য কি? ওজনহীন, নমনীয় এবং অসম্পূর্ণ সুতা। এবং হচ্ছে ববের বৈশিষ্ট্য কি? আয়তনহীন, ঠিক আছে? এরপরে আমরা সেকেন্ড দোলক পড়বো। সেকেন্ড দোলক পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, সেকেন্ড দোলক খুবই সহজ। যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে আমরা সেকেন্ড দোলক বলি। কিন্তু আসলে এটা মেডিকেল কোশ্চেন আসবে না, আসবে তোমার কি? কম্পাঙ্ক। আমরা জানতাম যে কি কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি, তাই না? তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে কি হবে? পর্যায়কাল আছে 2 সেকেন্ড, তাহলে কম্পাঙ্ক কত হবে? 0.5 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন এটা আসতে পারে, এটা কোন মেডিকেল আসছে যে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? 0.5 সেকেন্ড। কিভাবে আমরা নির্ণয় করবো? আমাদের দোলনকাল জানা আছে, এভাবে আমরা নির্ণয় করতে পারি। আর সেকেন্ড দোলকের দোলনকাল যে 2 সেকেন্ড, এটা আমরা যদি সমীকরণে বসাই যে টি ইজ ইকাল টু 2π√L/g, এই সমীকরণে যদি আমরা 2 সেকেন্ড বসাই দোলনকাল, তাহলে আমরা একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে কি এল ইজ ইকাল টু g/π²। তার মানে কি সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য এল অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক, এই জিনিসটা খেয়াল করতে হবে। সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য এল অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ। এরপর হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টারে যাব, ঠিক আছে? এরপর আমরা কি করব? পদার্থের গাঠনিক অবস্থা পড়বো, ঠিক আছে? আচ্ছা, কম্পাঙ্কের একক হার্জ হবে 0.05 হার্জ হবে, সেকেন্ড না, ঠিক আছে? পর্যায়কাল সেকেন্ড হয় আর কম্পাঙ্ক হার্জ হবে। আচ্ছা, তোমাদের হচ্ছে 2 মিনিট বিরতি, আমরা 2 মিনিট পরে ইনশাল্লাহ হচ্ছে পরের চ্যাপ্টার শুরু করব। এবং হচ্ছে এর পরের 2টা চ্যাপ্টার খুবই ভালো এবং মজা, ঠিক আছে? আমরা পরের চ্যাপ্টার খুব মজা করে পড়বো ইনশাল্লাহ। তোমাদের 2 মিনিট বিরতি। আসসালামু আলাইকুম, আমরা আবার চলে আসছি। আচ্ছা, একজন বলছো রিপন বড়ুয়া বলছো যে 0.5 হার্জ হবে না পার সেকেন্ড? 0.5 হার্জ হবে ভাই, ঠিক আছে? 0.5 হার্জ হবে কম্পাঙ্ক। আচ্ছা, তো হচ্ছে আমরা আবার শুরু করতেছি আমাদের সেকেন্ড চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার ছিল কিন্তু আমরা এটা পরে শুরু করছি। তো তোমাদের বলি, আমি প্রথম চ্যাপ্টারে একটু ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে আমরা এই 2টা চ্যাপ্টারে একটু চেষ্টা করব যেটা শুধুমাত্র ইম্পর্টেন্ট সেখানে একটু বেশি সময় দেওয়ার। কারণ এই লেকচার তোমাদের আমি আগেও নিয়েছি, আগেও পড়াইছি। তো এখন শুধুমাত্র হচ্ছে যেখানে ইম্পর্টেন্ট
মেডিকেলের জন্য কোশ্চেন আসতে পারে, আমরা সেই জায়গাটা বেশি পড়বো, ঠিক আছে? অন্যটা আমরা সবকিছু এখন আর পড়বো না, কারণ সবকিছু পড়তে গেলে আমাদের সময় কিন্তু হবে না। কারণ লেকচার তো সাধারণত 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়, কিন্তু আমাদের আজকে লেকচার টাইম কিন্তু 2 ঘন্টা। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিছি। আমি বলছিলাম যে পর্যাবৃত্তের হচ্ছে সরল দোলক গতি। সরল দোলন গতি আছে ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে? এবং ওখান থেকেই কোশ্চেন আসে। তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলে দেখো যে পর্যাবৃত্ত অধ্যায়ের সরল দোলন গতি থেকেই সব কোশ্চেন আসছে, ঠিক আছে? যে টি ইজ ইকুয়াল টু 2 পাই √L/g ওই সূত্র থেকেই আসছে এবং সরল দোলন গতি থেকেই আসছে। তাহলে পর্যাবৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস আছে সরল দোলন গতি। এবং আমরা এখন যেটা পড়বো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম যেটা পড়বো, আচ্ছা স্টার দেওয়া আছে, আমি তারপর বলে দিব। ঠিক আছে, স্টার দিয়ে দিব। পদার্থের গাঠনিক ধর্ম আছে তোমার হচ্ছে পয়সা অনুপাতের যে ম্যাথটা আছে না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? পদার্থের গাঠনিক ধর্মের পয়সা অনুপাতের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি। তো আমরা কিন্তু এখন সবকিছু পড়বো না, শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো পড়বো, ঠিক আছে? আন্তঃনমিক বল তোমরা সবাই জানো যে একই পদার্থের মধ্যে যে বল থাকে সেটা হচ্ছে আন্তঃনমিক বল। আমাদের যখন দুইটা স্কুলের খেলা হয়, মনে করো হচ্ছে, তখন আমরা কি বলি? ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন, তাই না? অথবা দুইটা স্কুলের ভিতরে যদি ডিবেট কম্পিটিশন হয়, আমরা কি বলি? ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, তাই না? তার মানে কি? আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। ঠিক একইভাবে একটা পদার্থের দুইটা অণুর মধ্যে যে বল ক্রিয়া করে, এটা কি বলা হয়? আন্তঃনমিক বল, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আন্তঃনবিক পলের পাল্লা কত মনে আছে? আমি বলছিলাম 10⁻⁴ আছে। হ্যাঁ, নিজের স্কুল হবে অন্ত, আর দুইটা স্কুলের মাঝে হবে আন্ত, ঠিক আছে? আচ্ছা, আর আন্তঃনবিক পাল্লার মান কত বলছিলাম? কত দূরত্ব পর্যন্ত আন্তঃনবিক বল ক্রিয়া করে? 10⁻⁹ সাদমান কমেন্ট করছো, আরো পরে অনেকে কমেন্ট করছো, রানী কমেন্ট করছো, এরপরে সিরাজা মুনিরা কমেন্ট করছো, রওনাক সুমায়া কমেন্ট করছো। যারা যারা, আমি সবার নাম পড়তে পারতেছি না, এত স্টুডেন্ট। যারা যারা কমেন্ট করছো সবাইকে কংগ্রাচুলেশন, ঠিক আছে? তাহলে তোমরা তোমাদের পড়াগুলো মনে আছে, তাহলে কিন্তু আমি কিছু কিছু পড়া তোমাদের ধরবো। হ্যাঁ ইস্তিয়াক ভাইয়া, ঠিক আছে, তোমার নামও দেখছি। তাহলে আমি কিন্তু তোমাদের এখন থেকে কিছু কিছু পড়া ধরবো তোমাদের, ঠিক আছে? যেগুলো আমি বুঝাই দিয়েছিলাম, পড়াইছিলাম। আর যেখানে ইম্পর্টেন্ট সেখানে আমরা একটু বেশি সময় দিব, ঠিক আছে? আচ্ছা, দেখো হচ্ছে পদার্থের গাঠনিক রাসায়নিক বন্ধন। পদার্থের রাসায়নিক বন্ধন কয় প্রকার? 5 প্রকার। আমি তোমাদের এখান থেকে পোল দিছিলাম, মনে আছে? যে কোনটা কনফিউশন হতে পারে একটু বলো। এই যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন, এর ভিতরে কোনটা কনফিউশন হতে পারে? একটু খেয়াল করার চেষ্টা করো। বলছিলাম কোনটা কনফিউশন হতে পারে। আমি তোমাদের পোল দিছিলাম, সম্ভবত ধাতব বন্ধন থেকে পোল দিছিলাম, মনে আছে? অধাতব দিয়ে দিছিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু এরকম ছোট ছোট কনফিউশন করতে পারে। তাহলে আমাদের কি কি বন্ধন আছে? আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, ধাতব বন্ধন আছে, আর কি? ভ্যান ডার ওয়ালস জনিত বন্ধন আছে। তাহলে ধাতবের সাথে কিন্তু একটা অ লাগাই দিলে আমাদের কনফিউশন কিন্তু কেন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি। আয়নিক বন্ধনে গঠনের শর্ত, 3টা শর্ত মনে রাখবা। একটা কি আছে? প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন শক্তি। দেখো এখানে কনফিউশন হতে পারে যে প্রথম মৌলের উচ্চ আয়নীকরণ শক্তি নাকি নিম্ন আয়নীকরণ শক্তি, দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন শক্তি নাকি নিম্ন ইলেকট্রন শক্তি। এখানে কনফিউশন হইতেই পারে, তোমাদের কনফিউশন আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আর প্রথম যেহেতু 1 নাম্বার, তাই না? 1 নাম্বার, তার 1 আর 2, তাহলে দুইটাই আছে, প্রথম মৌল দ্বিতীয় মৌল, তাই না? প্রথম মৌল মানে কি? 1 নাম্বার মৌল, 2 নাম্বার আছে 2 নম্বর মৌল। তাহলে আর গঠিত যৌগে আমরা 3 নাম্বার ধরি, ঠিক আছে? একটু খেয়াল করো, আমরা 1 নম্বর মৌলকে, এই যে প্রথম মৌলকে 1 নাম্বার দিলাম, দ্বিতীয় মৌলকে 2 নাম্বার দিলাম এবং গঠিত যৌগকে 3 নাম্বার দিলাম। তাহলে খেয়াল করো, সবচেয়ে ছোট কে? 1 না? সবচেয়ে ছোট হচ্ছে 1। তাহলে আয়নিকরণ শক্তি কি হবে? নিম্ন হবে। 1 ছোট তাহলে আয়নিকরণ শক্তি নিম্ন হবে। আর 2 তার চেয়ে বড়, তাহলে পরে দুটো বড়, তাহলে এভাবে মনে রাখবা। 2 3 বড়, তাহলে এদের উচ্চ হবে। তাহলে উচ্চ ইলেকট্রন শক্তি আর উচ্চ ল্যাটিস শক্তি। তাহলে কিন্তু এভাবে একটু সহজে তুমি কনফিউশনটা ক্লিয়ার করে রাখতে পারো, ঠিক আছে? এরপরে আমি যেখানে যেখানে তোমাদের বলার দরকার ছিল সেখানে বলে যাবো, যেখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের আন্তঃনমিক পাল্লা এখানে দেওয়া আছে 10⁻⁹ এটা আমরা আগে তোমাদের বলছি। এরপরে চলে আসে যে স্থিতিস্থাপকতা। আমরা কি পড়বো? স্থিতিস্থাপকতা। আগে স্থিতিস্থাপকতা কি জিনিসটা কি এটা আমরা একটু জানবো। সেটা হলো যে কি? বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় তার আকার বা আয়তন, কি বলতেছে যে বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় তার আকার বা আয়তন উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে পদার্থের যে ধর্ম বাধা দেয়
এবং প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে স্থিতিস্থাপকতা একটা ধর্ম, কোন ধর্ম? যে ধর্ম হচ্ছে যে তোমার কোনো পদার্থের উপর বল প্রয়োগ করলে তোমার হচ্ছে ওই পদার্থের আকার বা আয়তন পরিবর্তনে বাধা দেয় এবং আগের অবস্থায় ফিরিয়ে আনে। যে ধর্মের জন্য তোমার হচ্ছে ওর পরিবর্তনে বাধা দেয় এবং আগের অবস্থায় ফিরে আসে, যে ধর্মের জন্য, এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। ঠিক আছে? আর যে বস্তু স্থিতিস্থাপকতা নাই এটাকে বলা হয় নমনীয় বস্তু। দেখো যেমন হচ্ছে তোমার হচ্ছে আটার দলা, যদি আমরা উদাহরণ দিতে পারি, আটার দলা বা হচ্ছে তোমার কাদা, ঠিক আছে, এগুলোকে কিন্তু তুমি যেভাবে যেভাবে নিয়ে রাখবা সেভাবে থাকবে। ঠিক আছে? এজন্য ওদের কি বলা হয়? নমনীয় বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু। এরপরে চলে আসো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তার মানে কি? ওই বস্তুকে বল প্রয়োগ করার পর সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসে, একদম পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে। না ভাই, আমি তোমাদের শুধু একটু বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে? দাগানোগুলো তোমার হচ্ছে মেডিকেলে কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমি তোমাদের একটু বোঝানোর জন্য এগুলো একটু বলতেছি। ঠিক আছে? আচ্ছা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তুটা কি? যাকে তোমার পরিবর্তন বল অপসারণের পর একদম পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক সীমাটা কি? দেখো সবকিছু কিন্তু একটা সীমা আছে। ঠিক আছে? কি সীমা, কিরকম সীমা? তোমাকে ডিস্টার্ব করে তাহলে তুমি হয়তো প্রথমে একটু সহ্য করবা, কিন্তু একটু পরে কিন্তু আর সহ্য করবা না, তখন কি হবে? রেগে যাবা। ঠিক আছে? এই যে পদার্থের উপর বল প্রয়োগ করে বিকৃতি করার পরও পদার্থের কিন্তু একটা সীমা থাকে। এই সীমাটা কি? স্থিতিস্থাপক সীমা। একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলে আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু ওর বেশি গেলে কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসবে না। ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, অসহ দেখো অসহভারটা কি? ভার মানে কিন্তু ওজন, একটু খেয়াল করবা, ভার মানে কিন্তু ওজন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভার মানে ওজন বা বল। তাহলে যে নির্দিষ্ট ভারের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় তাকে কি বলা হয়? অসহভার বা অসহোজন। পীড়নটা আমরা একটু পরে পড়বো যখন পড়াবো। স্থিতিস্থাপক ক্লান্তিটা কোন বিজ্ঞানী আখ্যা দেন? বিজ্ঞানী কেলভিন, এটা মনে রাখবা। তারপরে সব পড়ানো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সব পড়বো না কারণ আমরা সময় পাবো না। আমরা শুধু ইম্পর্টেন্ট টপিকস গুলো একটু রিভিশন দিব এবং হচ্ছে আলোচনা করব। দেখো বিকৃতি কি? বিকৃতির একক মাত্রা নেই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, এটাই মনে রাখতে হবে যে বিকৃতির কোনো একক মাত্রা নেই। আর বিকৃতি তিন ধরনের: দৈর্ঘ্য বিকৃতি, কিন্তন বিকৃতি আর আয়তন বিকৃতি। কিন্তন বিকৃতির কয়েকটা নাম আছে, একটু খেয়াল করবা: আকার বিকৃতি বা মোচড় বিকৃতি। আচ্ছা, হ্যাঁ, ক্লান্ত কেলভিন দিয়ে মনে রাখতে পারো, খুবই হচ্ছে ট্রিক্স। এরকম তোমার যে কোনো ট্রিক্স কিন্তু পড়া মনে রাখতে পারো, সেটা হাস্যকর হোক বা যে কোনো মজার হোক, তোমার দরকার হচ্ছে পড়া মনে রাখা। কোন উপায় মনে রাখবা সেটা দরকার নাই, তুমি ক্লান্ত কেলভিন। আচ্ছা, যেহেতু বিকৃতি একই রাশি অনুপাত, তাহলে এর কোনো একক মাত্রা নাই। এরপরে চলে আসো পীড়ন। পীড়নটা কি? দেখো পীড়ন কিন্তু চাপ, একই কথা। পার্থক্যটা কি আমি তোমাদের এখনই বলে দিব। আমরা জানি যে চাপ সমান সমান কিন্তু কি? এফ বাই এ। আমরা চাপের সংজ্ঞায় পড়ছিলাম যে কোন বস্তুর উপর একক ক্ষেত্রের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলি? চাপ বলি। এটা হচ্ছে বাহ্যিক বল। আর পীড়নটা কি? তুমি একটা কোনো বল প্রয়োগ করার পর যে বাধাদানকারী বল দিবে সেটা হচ্ছে পীড়ন। তাহলে পীড়নটা কি? একটা বাধাদানকারী বল। আর হচ্ছে চাপটা কি? চাপটা হচ্ছে বাহ্যিক প্রযুক্ত বল। তাহলে মনে রাখবা, যেহেতু এদের সূত্র একই, তাহলে কিন্তু একক মাত্রাও একই হবে। নিউটন পার মিটার স্কয়ার হইতে পারে একক। তারপর কি হইতে পারে বলতো? প্যাসকেল হইতে পারে। আচ্ছা, ক্লান্ত কেলভিন, তোমাদের একটা ফ্রেন্ড হচ্ছে এ আবিষ্কার করছে। ক্লান্ত কেলভিন মানে কি? এই যে স্থিতিস্থাপক ক্লান্তি, এটা কেলভিন আবিষ্কার করে, তাই না? ব্যাখ্যা করে। তাহলে আমরা সহজে মনে রাখার জন্য ক্লান্ত কেলভিন হচ্ছে, তোমার একটা ফ্রেন্ড বলছে, নাম আছে মাসুদ রানা, সে বলছে ক্লান্ত কেলভিন দিয়ে তোমার হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি মনে রাখা যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমি কি বলতেছিলাম যে চাপ এবং পীড়নের একক মাত্রা সেম। যেহেতু এফ মানে কি? এফ এ হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফল আমরা জানি যে কি? মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার। আর যেহেতু চাপের একক প্যাসকেল, তাহলে কিন্তু পীড়নের আরেকটা একক প্যাসকেলও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমাদের যেহেতু বিকৃতি তিন ধরনের ছিল, তাহলে পীড়নও তিন ধরনের। ঠিক আছে? তাহলে পীড়নের একক মাত্রা হচ্ছে আমরা পড়লাম। এরপর চলো হুকের সূত্র। বিজ্ঞানী হুক হচ্ছে তোমার পীড়ন আর বিকৃতির মধ্যে একটা সম্পর্ক ব্যাখ্যা করছে, যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, এবং সমানুপাতিক চিহ্ন উঠে দিলে একটা ধ্রুবক আসে। তাহলে ধ্রুবক সমান সমান কি? পীড়ন বাই বিকৃতি। তাহলে এই পীড়ন বাই বিকৃতি অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এবং এই ধ্রুব সংখ্যাটা কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়, বা স্থিতিস্থাপক মানাঙ্ক বলা হয়, বা স্থিতিস্থাপক ধ্রুবক বলা হয়। ঠিক আছে? আচ্ছা,
দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক কি সমান পীড়ন বাই বিকৃতি। আমি কি বলছিলাম, পীড়ন বাই বিকৃতির, দেখো পীড়ন বাই বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। দেখো আমরা জানতাম যে বিকৃতি কোনো একক মাত্রা নাই, ছিল কি ছিল না, বিকৃতি কোনো একক মাত্রা ছিল না। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে যে বিকৃতি যদি কোনো একক মাত্রা নাই, তাহলে এখানে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্কের কোনো একক মাত্রা থাকবে, কিন্তু সেটা কিসের হবে, বিকিরণের হবে। আমি কি বলতে চাচ্ছি তোমাদের, বিকৃতির কোনো একক মাত্রা নাই, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক মাত্রা হবে কি পীড়নের একক মাত্রার সমান, কারণ বিকৃতির কোনো একক মাত্রা নাই। খেয়াল করছো? আচ্ছা, তাহলে পীড়নের যে একক মাত্রা সেটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক মাত্রা, নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা দেখো এবার ম্যাথ করবো আমরা। দেখো আমাদের এখানে সূত্র দেওয়া আছে y ইজ ইকাল টু কি, y ইজ ইকাল টু এফ এ ইন্টু এল বাই এল, তাই না? দেখো স্মল এল দ্বারা কি বোঝায়, স্মল এল দ্বারা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বোঝায়, আর ক্যাপিটাল এল দ্বারা হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য বোঝায়। আর এখানে এফ হচ্ছে বল, এ তে ক্ষেত্রফল, আর ওয়াই তে কি, এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো ওয়াই এর মান আমাদের এখানে দেওয়া আছে, আমাদের কি চাইছে, আমাদের হচ্ছে বল প্রয়োগ, বল নির্ণয় করতে, এফ নির্ণয় করতে বলতেছে। আর কি বলতেছে যে দৈর্ঘ্য দ্বিগুণ হবে। এখন খেয়াল করো, মনে করো যে আদি দৈর্ঘ্য এল, ঠিক আছে, মনে কি আদি দৈর্ঘ্য এল, তাহলে দ্বিগুণ করলে কি হবে, 2l হবে। আমরা জানি যে ক্যাপিটাল আছে এল দিয়ে আদি দৈর্ঘ্য বোঝায়, তাহলে দ্বিগুণ করলে 2l হবে। আমরা যদি স্মল এল মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন যদি করি, তাহলে 2l মাইনাস এল মানে কি হবে, এল। খেয়াল করছো, 2l মাইনাস এল মানে কি, এল। তাহলে কি হলো, আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিবর্তন কি সমান হয়ে গেল না, স্মল এল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল। খেয়াল করছো, তাহলে আদি দৈর্ঘ্য আর দৈর্ঘ্য পরিবর্তন সমান হয়ে গেল। তার মানে কি, এই যে স্মল এল মানে হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল ক্যাপিটাল কেটে গেল, তাহলে কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এ থাকলো, ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ থাকলো। তাহলে আমাদের কি চাইছে, এফ ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই এ, ওয়াই এ। তাহলে ওয়াই এর মান কত ছিল আমাদের, আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে 2 × 10⁻11। আর এর মান কত আমাদের এখানে দেওয়া আছে, দেখো 2 × 10⁻⁻4। তাহলে হচ্ছে 2 × 2 = 4, আর দেখো 10⁻+11 আর -4, তাহলে কত থাকে, +7। তাহলে কিন্তু আমরা সহজে ম্যাথটা করতে পারলাম। শুধু একটু খেয়াল করবা, যে যে বলছে দ্বিগুণ হয়, এই হিসাবটা তুমি করতে পারো, দ্বিগুণ এবং দৈর্ঘ্য পরিবর্তন হিসাবটা করতে পারো, তাহলে কিন্তু খুব সহজে ম্যাথটা করতে পারবা। আচ্ছা এরপর চলে আসে সংনম্যতা। সংনম্যতা জিনিসটা কি, এটা মেইনলি তোমার হচ্ছে বায়বীয় ভেদার ক্ষেত্রে হয় এবং তরল পদার্থের ক্ষেত্রে হয়। কোন দেখো আমরা জানি যে বায়ু পদার্থের অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে, ঠিক কি না? সবচেয়ে বেশি ফাঁকা স্থান থাকে কোন পদার্থের অণুর মাঝে, বায়ু পদার্থের অণুর মাঝে। আর তারপরে বেশি থাকে কোনটার মাঝে, তরল পদার্থের মাঝে। তারপরে থাকে কোনটা, কঠিন পদার্থ। সবচেয়ে বেশি ফাঁকা থাকে অণুর মাঝে, এটা হচ্ছে বায়বীয় পদার্থ, তাই না? তাহলে সংনম্যতা ক্ষেত্রে কি বিষয়টা হচ্ছে যে কোনো বস্তু চারিদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুর আয়তন কমে যায়। যেমন আমরা বায়ুকে যদি করি কি বলি, চারিদিক থেকে বল প্রয়োগ করি, এটা কম জায়গায় এসে দখল করবে, ঠিক আছে, কমপ্লেক্স হয়ে তোমার হচ্ছে আয়তন কমে যাবে। এটা হচ্ছে এই ধর্মটাকে কি বলা হয়, সংনম্যতা। এটা কার কার বৈশিষ্ট্য, তরল এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য, ঠিক আছে। প্রবাহী মেইনলি যদি বলি তাহলে প্রবাহী। আচ্ছা, এখানে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এই শখ থেকে কি পড়বো, পুরো শখটা পড়া লাগবে না, তোমাদের মেইনলি পড়তে হবে আছে যে ইয়ং গুণাঙ্কটা পড়তে হবে। ইয়ং গুণাঙ্ক মানে কি, এটা হচ্ছে দৈর্ঘ্যের যে হিসাবটা, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃত অনুপাত, এটা হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক তোমাদের পড়তে হবে, সবগুলো পড়া লাগবে না। তুমি হচ্ছে ইস্পাত পড়বা, আমি দাগা দিচ্ছি, স্পারটা পড়বা, লোহা পড়বা, এই দুটো পড়লে হবে উপর থেকে। আর হচ্ছে নিচে পানি আর পারদ দুটো পড়বা, এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক পড়বা। তাহলে আয়তন গুণাঙ্ক দুইটা পড়বা, আর ইয়ং গুণাঙ্ক দুইটা পড়বা। ইয়ং গুণাঙ্ক পড়বা ইস্পাত আর লোহার পড়বা, আর কাঁচ আর পানি কি, সরি, পানি আর পারদের আচ্ছা তুমি আয়তন গুণাঙ্ক পড়বা। আমাদের চারটা দিছি, তাহলে কি বললাম, ইস্পাত আর লোহার ইয়ং গুণাঙ্ক পড়বা, আর পানি ও পারদের আয়তন গুণাঙ্ক পড়বা। তাহলে আর পুরো সব কিছু পড়া লাগবে না, ঠিক আছে, ইনশাল্লাহ এর থেকে কোশ্চেন আসবে।
দেখো ফিজিক্স পড়ার এইটা মজা, বুঝতে পারছো, অনেক বেশি স্কিপ করা যায়, কারণ অনেক বেশি যে ম্যাথ আছে হাই লেভেলের, তারপরে ইকুয়েশন আছে, এগুলো হচ্ছে আমাদের লাগে না ফিজিক্সে, মেডিকেলে। এই জন্য ফিজিক্সের পড়া পেস অনেক বেশি থাকলে কিন্তু পড়া কিন্তু অনেক কম, ঠিক আছে। এই যে চলে আসো পয়সন অনুপাত, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আগের অধ্যায় বলছিলাম, পর্যাবৃত্ত বলছিলাম যে আহ, পর্যাবৃত্তে বলছিলাম, কি বলছিলাম মনে আছে, সরল দোলন গতি সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই অধ্যায় যদি বলি স্টার হচ্ছে এই যে এটা পয়সন অনুপাত স্টার, ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এই পয়সন অনুপাত এই অধ্যায়। এই অধ্যায় যদি কোনো ম্যাথ আসে তাহলে কিন্তু এই হচ্ছে তোমার পয়সন অনুপাত থেকে আসতে পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট। পয়সন অনুপাতটা জিনিসটা কি আগে আমরা জানি, তারপর হচ্ছে আমরা ম্যাথটা দেখবো। কোন পদার্থের পার্শ্ব বিকৃতি, দেখো কোন পদার্থের পার্শ্ব বিকৃতি, অনেক পদার্থ আছে তোমার কি তোমার হচ্ছে বল প্রয়োগ করলে তোমার দৈর্ঘ্য বরাবর বিকৃতি হয়, আবার অনেক পদার্থ আছে পার্শ্ব বরাবর বিকৃতি হয়, আর কোন পদার্থ আছে দুইটাই হয়, দৈর্ঘ্য বিকৃতি হয়, পার্শ্ব বিকৃতি হয়। তাহলে যদি কোনো পদার্থের পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতে একটা ধ্রুব সংখ্যা হয়, এই ধ্রুব সংখ্যা আমরা কি বলবো, পয়সন অনুপাত। কি দ্বারা প্রকাশ করা হয়, সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলতেছি, কোন পদার্থের পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এবং কি দ্বারা প্রকাশ করা হয়, সিগমা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তোমাদের সবার কমন কোশ্চেন থাকে যে ভাই আহ বল ধ্রুবক আমরা আগে পড়ে আসছি, বল ধ্রুবক আর স্প্রিং ধ্রুবক সেম কথা, আমরা কিন্তু আগে পড়ে আসছিলাম। আচ্ছা, পয়সন পাতের মানে ক্ষেত্রে কোশ্চেন আসে, ভাই কোনটা দিব, অনেকগুলো তো বইতে দেওয়া আছে, কোনটা দিব আসলে কোশ্চেন আসলে। এক্ষেত্রে আমি বলি যে যেমন বুনো ওল তেমন ভাগাতে তুল। এই প্রবাদটা অনেকে শুনে থাকতে পারো যে যেমন বুনো ওল তেমন ভাগাতে তুল, তার মানে শেয়ানে শেয়ানে লড়াই, তাই না। তাহলে আমি বুঝে যাচ্ছি তোমার কোশ্চেন যেমন করবে অ্যান্সার ঠিক সেভাবে দিবা, কোশ্চেন অনুযায়ী অ্যান্সার। দেখো আমি বুঝাই দিচ্ছি, যদি বলে যে পয়সা অনুপাতের মান কত, শুধু বলে যে বলে মান কত বা ব্যাপ্তি কত, সাধারণভাবে যদি বলে যে পয়সা অনুপাতের মান কত, তাহলে বলবা যে -1 থেকে +1। কি বলছি, -1 থেকে +1। যদি বলে পয়সা অনুপাতের মান কত, -1 থেকে +1। যদি বলে বাস্তবে মান কত, দেখো এখানে আছে, দেখো এই যে একটু নিচে, বাস্তবের মান কত, কারণ বাস্তবে আছে পয়সা অনুপাতে ঋণাত্মক কোনো মান হয় না। তাহলে যদি কোশ্চেন আসে যে বাস্তবে মান কত, তাহলে বলবা যে বাস্তব মান কত, 0 থেকে +1। বাস্তব মান কত, 0 থেকে +1। দেখো এই যে বাস্তব মান 0 থেকে +1। তাহলে কি বললাম, যদি বলে পয়সা অনুপাতের মান কত, তাহলে আসছে বলবা যে অ্যান্সার করবা -1/2 থেকে +1/2। যদি কোশ্চেন করে যে বাস্তব মান কত, তাহলে অ্যান্সার করবা 0 থেকে +1/2। যদি বলে যে প্রকৃতপক্ষে, তাহলে তিনটা কিওয়ার্ড, প্রকৃতপক্ষে যদি বলে তাহলে বলবা যে 0.2 থেকে 0.4। তাহলে কি যেমন বুনো ওল তেমন ভাগাতে তুল, মিললো? আমার কথা কি বুঝতে পারছো? কোশ্চেন যেমন আসবে অ্যান্সার তেমন। যদি বলে যে মান কত, তাহলে -1 থেকে +1/2। যদি বলে বাস্তব মান কত, তাহলে হচ্ছে যে 0 থেকে +1/2। যদি বলে যে প্রকৃতপক্ষে মান কত, তাহলে মাইনাস 0.2 থেকে 0.4। আশা করি বুঝতে পারছো। তোমার কোশ্চেনের কিওয়ার্ড কি কি আছে, একটা বললাম প্রকৃতপক্ষে একটা কিওয়ার্ড, বাস্তব একটা কিওয়ার্ড, আর এমনি সাধারণ মান একটা কিওয়ার্ড। সাধারণ মান আসলে অ্যান্সার করবা, বাস্তব মান আসলে 0 থেকে +1/2, আর প্রকৃতপক্ষে কিওয়ার্ড থাকলে 0.2 থেকে 0.4। আশা করি আর কনফিউশন হবে না। তাহলে যেমন কোশ্চেন তেমন অ্যান্সার, ঠিক আছে। আর পয়সা অনুপাত সবগুলো পড়া লাগবে না, শুধু তামারটা মনে রাখলেই হবে, ঠিক আছে, শুধু তামার পয়সা অনুপাতটা মনে রাখবা। আচ্ছা, আমরা দেখো 2 নম্বর ম্যাথটা করব। এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন সমস্যা হলো সূত্র সবার মনে থাকে না। দেখো সূত্রটা এমন ছিল না, ডিএল ডিভাইড বাই ডিএল, তাই না, ডিএল ডিএল, এটাই তো, ডিএল ডিভাইড বাই ডিএল। একটু খেয়াল করো যে দুইটা আছে, একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার। এখন আমাদের কনফিউশন হইতেই পারে পরীক্ষা হলে যে উপরে ক্যাপিটাল নাকি স্মল, নিচে ক্যাপিটাল না স্মল, কোনটার স্মল কোনটার ক্যাপিটাল, এই নিয়ে কনফিউশন কিন্তু হইতে পারে। কনফিউশন নিয়ে এক্সাম হলে যাওয়া যাবে না। অবশ্যই তোমাকে এক্সামে যাওয়ার আগে কনফিউশন ক্লিয়ার করে যেতে হবে, ঠিক আছে। না হলে পরীক্ষার হলে কনফিউশন করতে করতেই বাকি কোশ্চেনে কিন্তু অ্যান্সার করতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা কনফিউশন কিভাবে ক্লিয়ার করতে হবে দেখো বলে দিচ্ছি আমি। ডি আর এল, আমাদের দুইটা অ্যালফাবেট আছে, ডি আর এল, দুইটা অ্যালফাবেট না। তাহলে মনে রাখবা, যদি আমরা যদি সিকোয়েন্স অনুসারে যাই, ABCD, এবার যদি আমরা পড়তে পড়তে যাই, কে এ লাগে না ডি আগে, অবশ্যই ডি আগে। ডি আছে কি 4 নাম্বার লেটার, তাই না, আর এলটা অনেক পরে। তাহলে আমি কি বলতেছি যে যদি অ্যালফাবেটিক্যালি কল্পনা করি, তাহলে ডি আছে ছোট, ছোট ভাই কিনা, ডি আছে ছোট ভাই, ডি আগে আছে, তাহলে ডি আছে ছোট ভাই, এল আছে বড় ভাই, এভাবে হিসাব করো। যেহেতু ডি ছোট ভাই, তাহলে এল আছে বড় ভাই। তাহলে মনে রাখবা ডি ছোট ভাই, তাহলে ডি ছোটটা উপরে বসবে। আমি আবার বলি, ডি আর এল এর মাঝে ডি আছে ছোট ভাই, তাহলে ছোট ভাই ছোটটা উপরে বসবে। আশা করি বুঝতে পারছো, ছোট ভাই ছোটটা উপরে বসবে, তার মানে ছোট ভাই ডি, ছোট ভাই ডি, স্মল এল মানে ছোট ডি উপরে বসবে।
তাহলে সবকিছু এবার বিপরীত। তাহলে উপরে ছোটটা বসলে নিচে বড়টা বসবে একদম আলটিমেটলি। আর হচ্ছে ডির সাথে যেহেতু উপরে স্মল ডি বসছে, তাহলে উপরে কি হবে স্মল এল। তাহলে কি বললাম, যেহেতু ডি ছোট ভাই, তাহলে ছোট ভাই ছোটটা মানে স্মল ডি উপরে বসবে, তাহলে বিপরীত ভাবে ওর সাথে ক্যাপিটাল এল বসবে, আর উপরের সাথে বিপরীত ভাবে নিচে বসবে। একটা মনে রাখলে তুমি নিচেটা মনে রাখতে পারবা। দুটো মুখস্থ করার কোনো দরকার নেই, একটা মনে রাখা শুধু, যে উপরে ছোট ভাই ডি, তাহলে ডি ছোটটা বসবে, সাথে বিপরীতটা এল মানে ক্যাপিটাল এল বসবে, নিচে ওই দুটার উল্টা বসবে, শেষ। তাহলে কিন্তু আর সূত্র কখনো কনফিউশন হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কিন্তু ম্যাথ এবার শুধুমাত্র সূত্রে ম্যাথটা পাতালে মান পাতালে হয়ে যাবে। আমাদের এখানে কি দেওয়া আছে, 1 সেন্টিমিটার 1 মিটার দৈর্ঘ্য, তার মানে আছে এটা আদি দৈর্ঘ্য তার মানে এল এর মান দেওয়া আছে, ক্যাপিটাল এল মান দেওয়া আছে। এরপর হচ্ছে ব্যাস কত 5 মিলিমিটার, এখানে হচ্ছে ক্যাপিটাল ডি এর মান দেওয়া আছে। আচ্ছা ভাই, ওটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, ফ্লাশ হচ্ছে মাঝে মাঝে হয়তোবা। তাহলে হচ্ছে যে কি হচ্ছে ক্যাপিটাল ডি এর মান দেওয়া আছে 5 মিলিমিটার, এটাকে আমরা কি মিটারে কনভার্ট করতে হবে, তাহলে কি হবে 5 × 10⁻³ মিটার। দেখো আমরা সবসময় এসআই এককে অঙ্ক করব। তাহলে 5 মিলিমিটার আছে, আমরা জানি যে 1 মিলিমিটার সমান সমান 10⁻³ মিটার। তাহলে এখানে আমরা 10⁻³ গুণ করে দিলাম। হ্যাঁ, পয়সা অনুপাতে কোনো একক নাই, কারণ কি আমি তো পয়সা অনুপাতে একক দিই না, আমি দিচ্ছি এটা ব্যাসের একক। দেখো পয়সা অনুপাতে কোনো একক নাই কেন, কারণ একই সংখ্যা অনুপাত দুইটাই আছে, একটা দৈর্ঘ্যবৃত্ত একটা পার্শ্ববৃত্ত, এই জন্য এর কোনো একক নাই। তাহলে আমরা ক্যাপিটাল ডি পেলাম। দেখো ব্যাস হ্রাস পায়, তার মানে কি এটা হচ্ছে স্মল ডি, ব্যাসের পরিবর্তন কি স্মল ডি। দেখো স্মল ডি এর মান কত 0.11 মিলিমিটার। তাহলে আমরা যদি 0.01 কে কিন্তু আমরা 10⁻²² লিখতে পারি কিনা, আমরা হচ্ছে 0.01 কে মাইনাস 10⁻³ লিখতে পারি, আর মিলিমিটারের জন্য 10⁻³ ঠিক আছে। তাহলে দুটো মিলে কি হবে 10⁻⁵ সব দেওয়াই আছে। দেখো শুধুমাত্র তোমার মেইন কাজটা হচ্ছে সূত্রটা মনে রাখা, বুঝতে পারছো। আচ্ছা কেন আমরা হচ্ছে এখানে একক ব্যবহার করছি, কারণ আমরা এখানে ব্যাসের একক আছে, অবশ্যই দৈর্ঘ্যের একক আছে, এই জন্য আমরা এককগুলো বের করবো, ঠিক আছে। আচ্ছা এখানে কি আছে 2 সেন্টিমিটার, তাহলে কি আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান কি 10⁻² মিটার, তাহলে 10⁻² দিয়ে গুণ করলাম। আর এখানে মিলিমিটার থেকে কি আসলো, দেখো এখানে হচ্ছে কি 0.0, দেখো 0.01, আমরা কি জানি দেখো তো, দেখা এখানে 1/10⁻², তাই না। তার মানে কি 1/100, তার মানে কি ভাগ করলে কত হয় 0.01 হয় কিনা, তাই না। তাহলে এটা উপরে যে কি হবে 10⁻² হবে, ঠিক আছে, বুঝতে পারছো। একক অবশ্যই কনভার্ট করতে হবে এসআই এককে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। আর দৈর্ঘ্যের একক আছে, ব্যাসের একক আছে, এই জন্য আমরা এককগুলো ইউজ করছি, কিন্তু আলটিমেটলি কাটাকাটি করে কিন্তু পয়সা অনুপাতে কোনো একক থাকবে না। তোমাদের কাজ শুধু সূত্রটা মনে রাখবা, ঠিক আছে, ডিএল সূত্রটা মনে রাখতে পারলে আর এসআই একক কনভার্ট করতে পারলে ম্যাথ মিলে যাবে ইনশাল্লাহ। দেখো ফিজিক্স পড়া কি শান্তি, তাই না, অনেক পেজ স্কিপ করা যায়, অনেকগুলো পেজ, ঠিক আছে, এটা কিন্তু অনেক মজা লাগে। আমি যখন ফিজিক্স পড়তাম তখন সবচেয়ে বেশি মানে মজা লাগতো আমার ফিজিক্স পড়তে। কে বলছো এস একক বোঝো না, এস একক বোঝা খুবই সহজ ছিল। দেখো আমরা জানি কি 1 মিটার সমান সমান কি 100 সেন্টিমিটার, ঠিক আছে, আবার 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, বুঝতে পারছো। তো 1000 মানে কি 10⁻³ মিলিমিটার, তাই না। এখন উল্টা যদি করি যে 1 মিলিমিটার সমান কত, তাহলে তো আলটিমেটলি এই যে 10⁻³ না, এটা এটা তো +3 হবে। এটা তো যদি এ বেশি আসে ভাগ আসে 1 মিলিমিটার যদি করি, তাহলে হচ্ছে 10⁻³ মিটার হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার আসছে প্রবাহী। প্রবাহীটা কি যারা প্রবাহিত হয়, প্রবাহী কি কি আছে আমাদের, পানি আছে আর কি আছে মানে তরল আছে আর কি বায়বীয় পদার্থ আছে, তাই না। প্রবাহী দুই ধরনের, একটা গ্যাসীয় একটা কি একটা তরল, তাই না। তাহলে প্রবাহীটা কি বাতাস, যদি আমরা সহজ বাংলা ভাষায় বলি বাতাস, আর এটা আছে কি পানি, এটা আছে কি এরা প্রবাহী। আচ্ছা আচ্ছা কি কোশ্চেন আসতে পারে এখান থেকে, এই যে এখান থেকে আমি বলি যে তোমাদের এখান থেকে প্রকারভেদ আসতে পারে, যে কোনটা কোন ধরনের প্রবাহী। এখানে তোমাদের কনফিউশন লাগবে সেখানে যে এই যে স্থির প্রবাহ আর আছে সমপ্রবাহ। তাহলে যদি কোশ্চেন এভাবে আসবে, যদি সর্বত্র প্রবাহের বেগ সমান থাকে তাহলে এটা কোন ধরনের প্রবাহ হবে, স্থির প্রবাহ নাকি অসম প্রবাহ নাকি সমপ্রবাহ নাকি অস্থির প্রবাহ, কোশ্চেন গুলো এভাবে হবে, উল্টা দিয়ে কোশ্চেন হয়। যদি কোনো প্রবাহীর বেগ
সর্বত্র সমান থাকে, তাহলে কি বলবো আমরা? স্থির প্রবাহ বলবো। এখন স্থির প্রবাহ সম্ভাব্যত কনফিউশন লাগে। মনে রাখবা সর্বক্ষণ মানে কি সব সময়, তাই না? সময় বোঝাচ্ছে। সর্বক্ষণ হলে কি হবে? সমপ্রবাহ। আর মনে রাখবা সর্বত্র মানে জায়গা বোঝাচ্ছে। সর্বত্র হলে কি হবে? স্থির হবে। জায়গায় বোঝালে স্থির, আর সর্বক্ষণ বোঝালে সমপ্রবাহ হবে। বুঝতে পারছো? তাহলে কনফিউশন ভাবে ক্লিয়ার করে রাখবা যে সর্বক্ষণ হলে হবে কি সব সময় হলে সমপ্রবাহ, আর সর্বত্র মানে সব জায়গায়, তাহলে হবে কি স্থির প্রবাহ। আচ্ছা দেখো, একটা জিনিস সেটা হলো যে আমাদের শরীরে ধমনীতে রক্ত সঞ্চালন প্রবাহ একটি ধারারেখ প্রবাহ, ঠিক আছে? ওখানে একটা প্রকারভেদ ছিল, কি ধারারেখ ছিল। এই যে সমরেখ বা স্রোতরেখ বা সন্ধরেখ বা ধারারেখ। তো আমাদের যে ধমনী আছে, আমাদের কি দুই ধরনের নালিকা আছে, একটা আছে ধমনী, একটা কি শিরা, তাই না? যে ব্লাড যে তোমার ট্রান্সমিট করে, একটা আছে ধমনী, একটা শিরা। তো ধমনীর ভিতরে যে রক্ত সঞ্চালন হয় এটা কি ধারারেখ প্রবাহ। আর শিরার ভিতরে যে রক্ত সঞ্চালন হয় এটা কোন প্রবাহ বলতো? সান্দ্রতা। সান্দ্রতা ধর্ম উপর ভিত্তি করে হয়। তাহলে মনে রাখবা ধোয়াতে ধমনী, ধোয়াতে ধারারেখ। ধতে ধমনী, ধতে ধারারেখ। আর সান্দ্রতা সতে সান্দ্রতা, সতে শিরা, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, আমরা শুধু ইম্পর্টেন্স এবং যেখানে হচ্ছে আমাদের লাগবে সেগুলো আলোচনা করব। প্রান্তিক বেগ দেখো, প্রান্তিক বেগটাকে আমি তোমাদের বুঝাই দিচ্ছি। সেটা হলো যে যদি কোনো একটি গোলককে আচ্ছা অনেক উপর থেকে পানির উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে বলতো? প্রাথমিক পর্যায়ে আছে তোমার অভিকর্ষ ত্বরণের প্রবাহে তোমার সাথে ত্বরণ বৃদ্ধি পাবে এবং গোলকটা অনেক দ্রুত নিচে নামবে। যখন গোলকটা পানির ভিতরে নামবে, তখন আমরা জানি যে পানি কি আছে? সান্দ্রতা আছে। আমরা একটু পরে পড়বো। দেখো খুব সহজ ভাষায় বললে, তোমরা ইলেকট্রিসিটিতে রোদ পড়ছো কিনা? অবশ্যই রোদ পড়ছো ইলেকট্রিসিটিতে। ইলেকট্রিসিটির রোদটা পড়ছো, রোদের সমান সমানই হচ্ছে পানিতে আর বায়ুতে কি থাকে? সান্দ্রতা থাকে। তার মানে কি যখন তড়িৎ প্রবাহিত হয়, যে ধর্মের জন্য তোমার হচ্ছে তড়িৎ বাধাপ্রাপ্ত হয় এটাকে বলে রোধ। আর তরল ও বায়ু পদার্থের ক্ষেত্রে যে ধর্মের জন্য তোমার হচ্ছে এই যে ওর ভিতর দিয়ে কোনো পদার্থ চলাচল করতে বাধাপ্রাপ্ত হয়, সেটাকে আমরা কি বলি? সান্দ্রতা বলি, ঠিক আছে? তো কি বলতেছিলাম, যদি কোনো একটা গোলককে অনেক উপর থেকে ছেড়ে দেওয়া হয় এবং হচ্ছে প্রাথমিক দিকে উপরে যখন নামে, তখন অভিকর্ষ ত্বরণের প্রবাহে তোমার হচ্ছে নিচের দিকে বস্তু অনেক দ্রুত নামে। কিন্তু যখন পানি ভিতরে নামে, তখন হচ্ছে কি হয়? পানির ভিতরে যে সান্দ্রতা আছে, এটা কি হয়? বস্তুর বেগকে বাধা দেয়। বাধা দিলে কি হয় বলতো? ত্বরণ কমতে থাকে। ত্বরণ কমতে কমতে একসময় কি নির্ত্বরণ শূন্য হয়ে যায়, ঠিক আছে? তখন বস্তুটা কি একটা লাস্টে যে বেগটা থাকে, ওই বেগটা নিয়ে নিচে নামতে থাকে, এটাকে বলা হয় প্রান্তিক বেগ, ঠিক আছে? প্রান্তের যে বেগটা নিচে নামতে থাকে এটাকে বলা হয় প্রান্তিক বেগ। এই যে আমরা সাধারণত চলে আসছি, আমি একটু আগে তোমাদের বলছিলাম সাধারণত কি তোমার ইলেকট্রিসিটির তোমার আছে রোধের মতো। যে ধর্মের দরুন প্রবাহীর অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয় এবং বেগ রোধ করার চেষ্টা করে, তাকে ওইভাবে কি বলে? সান্দ্রতা বলে। হ্যাঁ, আমাদের লেকচার তো 4:30 পর্যন্ত। লেকচার সময় মতো ইনশাল্লাহ শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি যে ধর্মের দরুন প্রবাহী প্রবাহী কি কি আছে? তরল আর বায়বীয় আছে। তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয়, তাকে কি বলে? সান্দ্রতা বলে। এটা আছে তোমার তড়িৎ প্রবাহের রোধের মতো, ঠিক আছে? এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আলকাত্রা ইজ গ্রেটার দ্যান তেল, তার মানে কি সবচেয়ে আলকাত্রা সান্দ্রতা বেশি এবং সবচেয়ে হচ্ছে এখানে পানির সান্দ্রতা কম। তাহলে আলকাত্রা হচ্ছে তেলের চেয়ে আলকাত্রা বেশি, এবং মধুর থেকে তেল বেশি, পানির থেকে দুধ বেশি, ঠিক আছে? তাহলে সিকোয়েন্সটা কিন্তু মনে রাখবা, সবচেয়ে বেশি কার? আলকাত্রার এখানে। সাধারণত গুণকের একক মাত্রা তোমার দেখাইছিলাম, এটা হচ্ছে দেখে নিবা। তোমাদের এখানে একটু বইতে মনে হয় ভুল ছিল। না ঠিক আছে, নিউটন সেকেন্ড পার মিটারই তো আছে, ঠিক আছে। ও দেখো, এই যে একটু ভুল আছে তোমাদের বইতে এখানে। এই যে প্যাসকেল সেকেন্ড হবে এখানে, একটু খেয়াল করো, প্যাসকেল সেকেন্ড হবে, ঠিক আছে? কারণ দেখো নিউটন পার মিটার স্কয়ার মানে এই যে নিউটন পার মিটার স্কয়ার প্যাসকেল হলো, কিন্তু এখানে তো সেকেন্ড আছে, পার সেকেন্ড তো ছিল না, ঠিক আছে? তাহলে এই যে তোমার সাধারণত আর একটা কি প্যাসকেল সেকেন্ড, প্যাসকেল পার সেকেন্ড হবে না, এখানে বইতে ভুল আছে, প্যাসকেল সেকেন্ড হবে, ঠিক আছে? দেখো এই যে পরে চলে আসে সান্দ্রতার প্রয়োজনীয়তা। আমি বলছি সব জায়গায় আমরা এখন পড়বো না, আমাদের যেটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে সেগুলো আমরা আলোচনা করবো এখন। দেখো আহ ভাইয়া আপনাদের মেডিকেল এক্সামের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। হ্যাঁ, আমি লেকচার শেষে ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করবো মেডিকেলের এক্সাম সম্পর্কে, বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, দেখো সান্দ্রতার প্রয়োজনীয়তা কি কি প্রয়োজনীয়তা আছে? গতিশীল নৌকা, স্টিমার, লঞ্চ,
তোমার হচ্ছে উড়োজাহাজ ও যেগুলো চলে এগুলো বাতাসে বা পানিতে, এগুলো সবই তোমার কি স্বাধীনতা ধর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এরপরে ফাউন্টেন পেন এর যে কালি স্বাধীনতা ধর্মের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো, মেডিকেল আসার মতো একটা কোশ্চেন কিন্তু। ঠিক আছে, এই স্বাধীনতা ধর্মের প্রয়োজনীয়তা খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টাডি রাখো। ঠিক আছে, আচ্ছা বলবো মেডিকেল লাইফ নিয়ে লেকচার শেষে বলবো ইনশাল্লাহ। আর তোমাদের কোশ্চেনের কথা মানে আমি আগেবারই বলে দিচ্ছিলাম যে ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে কোশ্চেন কমন পাবা। কি কোশ্চেন কমন পাবা? অনুশীলনী কোশ্চেন কমন পাবা। অনুশীলনী যে কোশ্চেনগুলো দেওয়া থাকে এবং হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্সে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে ওই কোশ্চেন থেকে তুমি পড়লে অ্যাটলিস্ট তুমি 5টা কোশ্চেন কমন পাবা। ঠিক আছে, কেমিস্ট্রি এবং ফিজিক্স মিলে 5টা কোশ্চেন হুবহু কমন কমন পাবা। আর তোমাদের কোনগুলো পড়া লাগবে সেগুলো আমি বলে দিছিলাম, যে চিত্রগুলো বাদ দিবা, এবং যেগুলো হচ্ছে সমীকরণ দেওয়া আছে রোমান সংখ্যায় সেগুলো বাদ দিবা, এবং উদ্দীপক যেগুলো আছে সেগুলো বাদ দিবা। এগুলো বাদে যেগুলো থাকবে ওগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। তাহলে এই স্বাধীনতা ধর্মের প্রয়োজনটা খুবই ইম্পর্টেন্ট। ফাউন্টেন পেন কালি স্বাধীনতা ধর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এবং শিরা উপসাদ, দেখো আমরা মনে আছে ধমনী কি পড়ছিলাম? হ্যাঁ, আমি স্যার এমসিকিউ বললে হবে ইনশাল্লাহ। ধমনী পড়ছিলাম ধারারেখ প্রবাহ, আর আসছে শিরা কি? শিরা দেখো সান্দ্রতা, শিরা সান্দ্রতা, ধমনী ধারারেখ, ধতে ধমনী ধতে ধারারেখ, দন্ত হচ্ছে শিরা, দন্তের সাথে সান্দ্রতা। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। দেখো শুধুমাত্র আমরা ইম্পর্টেন্ট টপিকস গুলো তোমার সাথে আলোচনা করবো এখন, যেগুলো থেকে মেডিকেল কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলে আসো পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি, খুবই খুবই ইম্পর্টেন্ট টপিকস, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, দেখো তরলের মাত্র একটা ধর্ম আছে, সেটা কি? তরল সবসময় কি হয়? সর্বনিম্ন ক্ষেত্রফলে থাকতে চায়। ঠিক আছে, এবং হচ্ছে তরলের যে ধর্মের জন্য এই যে এই প্রকাশ পায় এটা হচ্ছে কি? তরলের পৃষ্ঠটান ধর্ম। ঠিক আছে, তরলের পৃষ্ঠটান ধর্মের জন্য তরল কি হয়? তরল হচ্ছে তোমার সবচেয়ে কম ক্ষেত্রফলে থাকতে চাই। হ্যাঁ, নাম বলবো, পরিচয় প্রথমে বলছিলাম তোমাদের, একবার বললো যারা শুনতে পাও নাই। দেখো আমাদের সূত্রটা কি? টি ইজ ইকাল টু এফ বাই এল, একটু খেয়াল করো, টি ইজ ইকাল টু এফ বাই এল। ঠিক আছে, দেখো তাহলে কি একক ক্ষেত্রফল বরাবর স্পর্শক বরাবর যে বল প্রয়োগ করা সেটা হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে, এখন কিছু সময় ম্যাথ করার সময় এল সমান সমান 2L ধরতে হয়। কোথায় ধরতে হয়? যখন দুই পাশে পানি থাকে। মনে করো একটা সুস, যখন দুই পাশে পানি থাকবে, সুস যখন ভিজা হবে অনুভব হবে, দুই পাশে পানি থাকবে, তখন দুই পাশে কিন্তু বল প্রয়োগ করবে, এই জন্য দৈর্ঘ্য তখন 2L ধরা হয়। আমরা একটু পরে ম্যাথ করবো। তাহলে যদি কোনো বস্তু ভিজানো হয় আণবিক ভাবে এবং দুই পাশে পানি থাকে, তাহলে কিন্তু তখন আমাদের এল এল সমান সমান 2L ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা একটু যদি খেয়াল করো যে এখানে একক কি হবে? টি ইজ ইকুয়াল টু, তার এফ এম একক কি? এফ এর একক হচ্ছে নিউটন, আর এল কি? মিটার, তাহলে নিউটন পার মিটার। একটু খেয়াল করো তো এটা কার সাথে মিলে গেল? নিউটন পার মিটার একক কার সাথে মিলছে একটু খেয়াল করো তো, বলো তো আমাকে। নিউটন পার মিটার কার একক ছিল? বল ধ্রুবক, গুড। সাদমান প্রথমে বলছো বল ধ্রুবক, তাহলে বল ধ্রুবক একক মাত্রা কিন্তু নিউটন পার মিটার। তাহলে বল ধ্রুবক আর পৃষ্ঠটানের একক মাত্রা কিন্তু সেম, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এই যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয় বিষয় কি কি বিষয় আছে? একটা আছে দূষিতকরণ আছে, দেখো আমি তোমাদের বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। দূষিতকরণ আছে, একটা আছে দ্রবীভূত বস্তুর উপস্থিতি, একটা আছে তাপমাত্রা, এরপরে তোমার তরলের উপরে অবস্থিত মাধ্যম, তরলের মুক্ত তলের সাথে কোন বস্তুর উপস্থিতি, তড়িধায়িতকরণ। দেখো সবগুলোতে সান্দ্রতা হ্রাস পাবে, শুধুমাত্র অজৈব পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা বৃদ্ধি পাবে। কি বললাম? সব ক্ষেত্রে সান্দ্রতা কি হবে? হ্রাস পাবে, শুধুমাত্র অজৈব পদার্থের ক্ষেত্রে কি হবে? সান্দ্রতা বৃদ্ধি পাবে। খেয়াল করো তাহলে জৈব পদার্থের ক্ষেত্রে কি হবে? এই যে আমাদের লেখায় আছে, জৈব পদার্থে কি হবে? হ্রাস পাবে। সব জায়গায় সান্দ্রতা কি হবে? হ্রাস পাবে। মনে রাখবা সবার ক্ষেত্রে সান্দ্রতা হ্রাস পাবে, শুধুমাত্র অজৈবের ক্ষেত্রে বেশি বৃদ্ধি পাবে। কেন? কারণ কি? জৈব আর অজৈবের ভিতরে অজৈব দেখতে একটু বড়। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসো। আচ্ছা তোমাদের কাছে আমাদের একটা আমার একটা কোশ্চেন, বলো
কেউ কি বলতে পারবা কচুর পাতায় কেন হচ্ছে পানি হয় না, ভিজায় না? কচুর পাতাকে কেন পানি ভিজায় না, কেউ বলতে পারবা? কেউ বলতে পারলে হচ্ছে তুমি হচ্ছে ইসে বলো, কচুর পাতাকে কেন পানি ভিজায় না, চ্যাট বক্সে বলো। কচু পাতাকে কেন পানি ভিজায় না? আচ্ছা, আমরা অনেকে যখন দেখবো যে আমরা পানি কচু পাতার দিলে কচু পাতা কিন্তু ভিজায় না, শুকনো থাকে, পানিটা পড়ে যায়। কেন পড়ে না, আমরা হচ্ছে কেন ভিজে না হচ্ছে আমরা এখন বুঝবো। আগে আমরা তিনটা জিনিস জেনে নিই। সংযুক্তি বলটা, সংযুক্তি বলটা কি? এটা হলো যে মনে করো একই পদার্থের দুইটা অণু, এদের ভিতর যে বল কাজ করবে এটা কি? এটা হচ্ছে সংশক্তি বা সংযুক্তি বল। আর ভিন্ন পদার্থের অণু, মনে করো এই যে একটা পদার্থের অণু, এটা আর অন্য একটা পদার্থের অণু, তাহলে কি বললাম, যদি একই পদার্থের ভিতরে বল কাজ করে সেটা হচ্ছে সংশক্তি বা সংযুক্তি বল, যদি ভিন্ন পদার্থের ভিতরে বল কাজ করে সেটা হচ্ছে কি? আসঞ্জন বল। আণবিক বল আমরা আগেই পড়ে ফেলছি, মনে আছে, 10⁻⁹ মিটার, ঠিক আছে। এবার আসো, যখন কচুর পাতাকে তোমার হচ্ছে কোনো প্রথমে পানি পড়ে, আর যারা যারা বলছো আসঞ্জন বল এবং সংশক্তি বলের জন্য তাদের তো রাইট, ঠিক আছে। দেখো যখন কচু পাতার উপর পানি পড়ে, দেখো তাহলে হচ্ছে কয়টা বল কাজ করতেছে, পানি আর পানির ভিতরে একটা বল কাজ করতেছে, সেটা কোন বল? সংশক্তি বল। আবার পানি আর কচু পাতার ভিতরে একটা বল কাজ করতেছে, সেটা কোন বল? আসঞ্জন বল। যে ভিজায় না, কারণ কি? এই ক্ষেত্রে পানি আর পানির ভিতরে সংশক্তি বলটা পানি ও কচুর পাতার সংযুক্তি বল থেকে, সরি, আসঞ্জন বল থেকে বেশি হবে। আমি আবার বলতেছি, কচু পাতা এবং পানির ক্ষেত্রে কেন ভিজায় না, কারণ হচ্ছে কচুর পাতার ক্ষেত্রে পানি ও পানির ভিতরে যে সংশক্তি বলটা থাকে এটার মান পানি ও কচুর পাতার ভিতরে যে আসঞ্জন বল থাকে এর থেকে বেশি হয়। এখানে সংশক্তি বলটা বেশি হয়, এই জন্য পানি কচুর পাতাকে ভিজায় না। আচ্ছা, আম পাতাকে পানি কেন ভিজাবে তাহলে? খুবই সহজ। এক্ষেত্রে কি হবে, পানি ও আম পাতার ভিতরে যে অণুর ভিতরে যে আসঞ্জন বল থাকবে, এই আসঞ্জন বলের মানটা পানি ও পানির ভিতরে যে সংযুক্তি বল থাকবে এই সংযুক্তি বল থেকে বেশি থাকবে। তাহলে মনে রাখবা সহজে যে আসঞ্জন বল বেশি থাকলে ভেজাবে, আসঞ্জন বল কম থাকলে ভেজাবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো যে পৃষ্ঠশক্তি পড়ানোর আগে আর একটা জিনিস, সেটা হলো যে আমরা এই পড়ছি না, আন্তঃআণবিক পাল্লা পড়ছি কিনা, 10⁻⁹ মিটার পড়ছি না। এখন এই দূরত্ব মতো একটি পদার্থে দুইটা অণু বল কাজ করবে। এখন এই দূরত্ব নিয়ে যদি আমরা একটা গোলক কল্পনা করি, প্রভাবক গোলক কল্পনা করি, তাহলে সেই গোলকের ব্যাসার্ধ কত হবে বলতো? 10⁻⁹ মিটার কিন্তু হবে, ঠিক আছে। খেয়াল করবা, কারণ আমরা ওই দূরত্ব নিয়ে কিন্তু হচ্ছে একটা গোলক কল্পনা করতেছি। তাহলে গোলকের ব্যাসার্ধটা 10⁻⁹ মিটারই হবে, ঠিক আছে। এবার চলে আসো পৃষ্ঠ শক্তি। আমরা সূত্র দেখে সংজ্ঞা বলতে পারি। দেখো এখানে ডেল, যে কোনো জিনিসের সাথে ডেল যদি থাকে তাহলে সেটা পরিবর্তন বোঝায়। ডেল এ মানে কি? ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে ক্ষেত্রফলের একক পরিবর্তন করতে যে কাজ করতে হয় তাকে আমরা কি বলি? পৃষ্ঠ শক্তি বলি। এবার একটু খেয়াল করো, কাজের একক কি? জুল। আর আছে ক্ষেত্রফল একক কি? মিটার। তাহলে মিটার স্কয়ার, তাহলে জুল পার মিটার স্কয়ার হলো, যেহেতু ক্ষেত্রফল নিচে আছে। এবার খেয়াল করো, আমরা জানি কাজ মানে কি? বল গুণ সরণ কিনা? কাজ মানে কি? বল গুণ সরণ, এফ গুণ এস, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? জুল সমান সমান নিউটন পার নিউটন মিটার লিখতে পারি কিনা? লিখতে পারি। এফ সমান সমান কি কাজ সমান সমান নিউটন পার নিউটন মিটার লিখতে পারি কিনা? কারণ বল গুণ সরণ, কাজ সমান সমান কি? বল গুণ সরণ। তাহলে বলের একক নিউটন, সরণ একক মিটার। আর আগে আমাদের মিটার স্কয়ার ছিল, তাহলে আলটিমেটলি কি হলো বলতো? নিউটন পার মিটার, ঠিক কিনা? তাহলে দেখো এটা পৃষ্ঠটানের এককের সাথে মিলে গেল। তাহলে গাণিতিক ভাবে পৃষ্ঠটানের পৃষ্ঠশক্তি কিন্তু একই জিনিস। আর একটা জিনিস খেয়াল করো, তাহলে আমাদের হচ্ছে বল ধ্রুবক, পৃষ্ঠটান, আর একটা কি? পৃষ্ঠ শক্তি। এই তিনটা কিন্তু একক মাত্রা সেম। আমরা এক পড়াতে কিন্তু তিনটা পড়া পড়তে পারি। সেটা কি? বল ধ্রুবক এবং পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, তিনটারই কিন্তু একক মাত্রা সেম, ঠিক আছে। তাহলে একটার পড়লে কিন্তু তিনটা পড়া হয়ে গেল। শুধুমাত্র একটু সহজ করে কৌশল করে মনে রাখতে হবে যে তিনটা জিনিস এক, তাহলে কিন্তু এভাবে পড়াগুলো কম্বিনেশন করে নেবা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই অধ্যায়ের শেষ টপিক মনে হয় চলে আসছে আমরা, যে পৃষ্ঠটানের ব্যবহার আছে। দেখো এই যে আমাদের ম্যাথটা আমি তোমাদের বলছিলাম যে এই যে টি, আমরা সূত্রটা ছিল কি? টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, কিন্তু এখানে 12 ধরছে কেন? এই যে সুচটা তোমার এখানে কি বলতেছে? একটু সুচকে পানি আনুভূমিক, তার মানে সুচকে যখন পানি আনুভূমিকে রাখা হবে, সুচের দুই পাশে পানি পানি থাকবে, দুই পাশটাই বরাবর বল প্রয়োগ করবে, দৈর্ঘ্য বরাবর
ব্যবহার, এই জন্য আমরা এখানে 12 ধরবো, ঠিক আছে। এল সমান সমান 12 ধরবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্পর্শকোণটা কি আমরা তোমাদের পড়াইছিলাম, শুধুমাত্র রিভিউ করে চলে যাব। সেটা হলো কি, যদি তরল ঘনত্ব কঠিনের ঘনত্ব থেকে বেশি হয় তাহলে তরল কঠিনকে ভেজায় না। যেমন হচ্ছে পারদ আর কাঁচের ক্ষেত্রে পারদ কাঁচকে ভেজায় না, এক্ষেত্রে পারদের ঘনত্ব কাঁচের ঘনত্ব থেকে বেশি থাকে এবং কোণ হয় স্থূল কোণ। আর পানি আর কাঁচের ক্ষেত্রে কি, পানির ঘনত্ব হচ্ছে কাঁচের ঘনত্ব থেকে কম হয়, এজন্য পানি কাঁচকে ভেজায়, ঠিক আছে। কোণ হয় কি, সূক্ষ্ম কোণ হয়। আশা করি সবার মনে আছে, শুধুমাত্র একটু রিভিউ করলাম। এরপর আমরা চলে আসবো হচ্ছে পৃষ্ঠটানের ব্যবহার। কোথায় গেল, এই যে পৃষ্ঠটান ব্যবহার, এই অধ্যায় লাস্ট টপিকস। শুধুমাত্র হেডলাইন গুলো পড়লে হবে। পানির তলে পোকামাকড়ের চলাচল, সাবানের ফেনা, গাছের পানির পরিবহন, তরলের পৃষ্ঠে সূচের অবস্থান। এরপর আছে ছাতার কাপড় বা তাঁবুর মধ্য দিয়ে পানি প্রবেশ করতে না পারা। আচ্ছা, দুই কেন গুণ হবে আমি বলছিলাম। এফ ইজিক্যাল টু 12 কখন ধরবো, এফ ইজ সরি আমাদের পৃষ্ঠটান কি ছিল, এফ বাই 12 কখন ধরবো, কখন ধরবো বলতো, যখন হচ্ছে সুই বা কোনো জিনিসের দুই পাশে, তারের দুই পাশে পানি থাকবে, ঠিক আছে। দুই পাশে কোনো জিনিস থাকবে, তখন কি হবে, দুই পাশে বল ধরতে হবে, দুই পাশে দৈর্ঘ্য বরাবর বল হিসাব করতে হবে। এজন্য আমরা ক্ষেত্রে কি করব, 12 ধরবো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ। আমাদের শেষ চ্যাপ্টার খুবই মজার চ্যাপ্টার, আমরা একটু পরেই শুরু করবো ইনশাল্লাহ, একটু ওয়েট করো। হ্যাঁ, স্পর্শ কোনো মানগুলো পড়তে হবে ভাই, আমি তো শুধুমাত্র সময় নাই বলে রিভিউ করছি, আমি তো তোমাদের আগে লেকচারে পড়াইছিলাম, স্পর্শকনের মানগুলো পড়তে হবে। আচ্ছা, কচুর পাতা ক্ষেত্রে কি বলছিলাম, যে পানি আর পানির ভিতরে যে সংশক্তি বল থাকে এটার মান বেশি থাকে, এবং পানি ও কচুর পাতার ভিতরে আসানোর বল থাকে, ঠিক আছে। আচ্ছা মাহমুদ হাসান, আমি তোমার নাম বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট চ্যাপ্টার তরঙ্গ, খুবই হচ্ছে মজা চ্যাপ্টার, কোনো কিছু মুখস্থ করা লাগবে না, তোমাদের পড়া এখানে হয়ে যাবে, ঠিক আছে। আমি মনে হয় তোমাদের পড়াগুলো সব করা দিয়েছিলাম, আমি তোমাদের কাছে ফিডব্যাক নিব, ঠিক আছে, যে কি কি পড়াইছিলাম এগুলো ফিডব্যাক দেবো। আচ্ছা, তোমাদের 1 মিনিট ব্রেক, ঠিক আছে। তোমাদের ব্রেক, আমারও ব্রেক, আমি একটু পানি খেয়ে আসি, তোমাদের 1 মিনিট ব্রেক, হ্যাঁ। আচ্ছা, ওকে জুই পারবেন, আচ্ছা আমাদের 1 মিনিট ব্রেক, হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম।
আহ বিরতির পর আবার আমি চলে আসলাম। হ্যাঁ, ভূতের গল্প এখনো মনে আছে, তাই না? আচ্ছা। আচ্ছা, ফাতেমা ইসলাম, তোমার নাম কেউ কোনোদিন পড়েনি, আজকে পড়ে দিলাম। আচ্ছা, তো তোমাদের ভূতের গল্প বলছিলাম, মনে আছে এই অধ্যায়ের? আশা করি সবার মনে থাকার কথা, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা এই অধ্যায়, আমাদের টাইম কম, আমাদের 4:30 লেকচার শেষ হওয়ার কথা। তো আমাদের আমি যতটুকু মনে পড়ে এই অধ্যায়ে আমি সবকিছু তোমাদের বুঝাই বুঝাই পড়াই দিছিলাম, এবং সবকিছু ক্লাসে মুখস্থ করাই দিছিলাম, মনে আছে? সঙ্গীতে বহুল প্রচলিত শব্দগুলা, তারপরে তোমার হচ্ছে ছক, সব কিন্তু পড়াই দিছিলাম, ঠিক আছে। সো এখন কিন্তু আমরা শুধু রিভিউ করব এবং তোমাদের কাছে শুনবো, ঠিক আছে। শুধু রিভিউ করে চলে যাব, ঠিক আছে। আর যেখানে সমস্যা থাকে এবং ইম্পর্টেন্ট টপিকস গুলো বলে দিব যে এই অধ্যায়ের এইগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। রিভিউ করে চলে যাব আর ইম্পর্টেন্ট টপিকস গুলো বলে দিব, হ্যাঁ। আচ্ছা, দেখো একটা লোক সানাই বাজাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সানাই বাজানো দেখে সবারই মনে হচ্ছে যে বিয়ের কথা, তাই না? বিয়েতে সানাই বাজে, সবারই বিয়ে হবে ইনশাল্লাহ একদিন। তো দেখো, তোমাদের একটা গল্প কিন্তু বিয়ের গল্প ছিল, ঠিক আছে। কম্পনের যে মুক্ত কম্পন এবং পরবশ কম্পন পড়াইছিলাম, ওখানে মনে হয় বিয়ের গল্পতে বলছিলাম। আশা করি সবারই মনে আছে। আচ্ছা, তো আমরা শুধুমাত্র রিভিউ করব এবং আছে ইম্পর্টেন্ট টপিকস গুলো বলে চলে যাব। দেখো, তরঙ্গ কাকে বলে? যে যে কোনো পদার্থ স্থানান্তর ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, এটা হচ্ছে তরঙ্গ বলে। তাহলে কোনো স্থানান্তর হবে না, কম্পনের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করবে, ঠিক আছে। এরপর চলে আসছে তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের কি আছে? তরঙ্গের অনেক কিছু আছে, বিস্তার আছে, কম্পন আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। এগুলো হচ্ছে একটু দেখবা তরঙ্গ বৈশিষ্ট্যগুলা। তরঙ্গের প্রকারভেদও দেখবা, দুই ধরনের প্রকারভেদ আছে। আচ্ছা, শক্তি প্রবাহ অনুসারে তিন প্রকার: একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। আর একটা আছে কি, দুই ধরনের, আর তরঙ্গ আর হচ্ছে তোমার লম্বিক তরঙ্গ। আর তরঙ্গ লম্বিক তরঙ্গ তোমাদের বুঝাইছিলাম যে পুকুরে ঢিল ছুড়লে, মনে আছে? পুকুরে ঢিল ছুড়লে কোন তরঙ্গ হয় একটু খেয়াল করো। পুকুরে ঢিল ছুড়লে কোন তরঙ্গ হয়? আর তরঙ্গ হয়, তোমাদের কি মনে আছে? আমি বলছিলাম পুকুরে ঢিল ছুড়লে আর তরঙ্গ তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য তোমাদের বুঝাই দিয়েছিলাম। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তরঙ্গের উদাহরণগুলা। আপায়টা আর তরঙ্গ মনে আছে? তোমাদের আমি বলে দিচ্ছিলাম এই যে আর তরঙ্গ মনে রাখার উপায় বলছিলাম কি, আপায়টা আর তরঙ্গ, আতে কি আলোক তরঙ্গ, তারপর হচ্ছে তোমার এই যে বিষয় আছে, আতে আলোক তরঙ্গ, পাতে পানি তরঙ্গ, এতে এক্স রে, আর হচ্ছে টাতে টানাতার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের পড়া শেষ। উদাহরণগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আমি তোমাদের এই অধ্যায় কিন্তু সবই পড়াই দিয়েছিলাম বুঝাই বুঝাই। আচ্ছা, এখান থেকে কোন কোন সংখ্যাগুলো পড়া লাগবে তোমাদের দাগানো আছে, এই এক লাইনের সংখ্যাগুলো তোমরা পড়ে নিবা। দেখো, আর এই সূত্রটা তোমাদের আমি বলে দিচ্ছিলাম কিভাবে মনে রাখতে হবে। আহ সাদিয়া খান, তোমার নাম আর অগোচরে নাই, তোমার নাম সবার সামনে চলে আসছে। আচ্ছা, এই দেখো সূত্রটা আমি বলছিলাম যে আই ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার, এটা সহজে মনে রাখার উপায় বলে দিছিলাম, আমি তোমাদের স্লাইডে লিখে দিছিলাম যে আই ইজ ইকুয়াল টু ভিরুপান স্কোয়ার। তাহলে হচ্ছে সূত্রটা কার কার পর স্কোয়ার আছে এটাও মনে থাকবে, আর সূত্রটাও মনে থাকবে, ঠিক আছে। আর তীব্রতা একক কি বলছিলাম? ওয়াট পার মিটার স্কোয়ার। আর একটা একক কি বলছিলাম? জসিম, ঠিক আছে। দুইটা একক, এটা ওয়াট পার মিটার স্কোয়ার, একটা কি জসিম। বাংলা একাডেমির, সরি বাংলা একাডেমি বলতেছি, বাংলা ছায়াছবির একসময় তুখর নায়ক। আচ্ছা, এই যে ভি ইজিক্যাল টু এন ল্যামডা। আচ্ছা দেখো, ভি ইজিক্যাল টু এন ল্যামডা, দেখো আমি আগে বলছিলাম যে এফ ল্যামডা আর এম ল্যামডা কিন্তু সেম, ঠিক আছে। এটা কিন্তু মেডিকেল একবার কোশ্চেন আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা সূত্র আসতে পারে, আবার এখান থেকে ম্যাথও আসতে পারে, ঠিক আছে। ভি ইজিক্যাল টু এন ল্যামডা, এখানে সূত্র আসতে পারে, এখান থেকে ম্যাথও আসতে পারে। প্রাইজ দেওয়া হবে ইনশাল্লাহ মেডিকেলের পরে। পরীক্ষার পরে তোমার হচ্ছে ইয়ে আসবে, তোমার কি বলে, ট্রান্স সেলিব্রেশন হবে রেটিনার, ইনশাল্লাহ তোমাদেরকে সবাইকে গিফট দেওয়া হবে ইনশাল্লাহ। দেখো, এই যে দশাপার্থক্য এখানে সামনে আসছে, এখানে বলে দিই তোমাদের, আমি কিন্তু কনফিউশন ক্লিয়ার করে দিছিলাম যে কোন পাশে দশাপার্থক্য হবে এবং কোন পাশে পথ পার্থক্য হবে, এটা ক্লিয়ার করে দিছিলাম, মনে আছে? মনে আছে কিনা? যে যে পাশে পাই থাকবে, পাইতে কি থাকবে, পাতে পাইতে প আছে, পথে বসে তাহলে পথ পার্থক্য থাকবে, ঠিক আছে। আশা করি সবার মনে আছে। তাহলে কিন্তু ওখানে যদি দেখো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের, যদি এক্সামিনার চোখ এখানে আসে অবশ্যই অবশ্যই কোশ্চেন করবে। এক্সামিনার চোখ এখানে আসলে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে, ঠিক আছে।
তোমাদের মেডিকেল পরীক্ষার পরে হবে ইনশাল্লাহ গ্রান্ড সেলিব্রেশন। এই যে ম্যাটটা দেখো, এখানে সবাই ভয় পাও যে এখানে কি দেওয়া নাই, তোমার ল্যামডার মান দেওয়া নাই। এই যে তোমার এখানে কি দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে। আমাদের তরঙ্গ বেগ ভি নির্ণয় করতে হবে, তাই না? ভি ইকুয়াল টু আমরা কি জানি, এফ ল্যামডা বা এন ল্যামডা। এখন এফ এর মান দেওয়া আছে আমাদের কোশ্চেনে, আর হচ্ছে ল্যামডার মান দেওয়া নেই, কিন্তু ল্যামডার মান খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। 50 কম্পনে যায় 300 মিটার দূরত্ব, তাহলে এক কম্পনে যে দূরত্ব যায়, এক কম্পনে কয় দূরত্ব যাবে, 6 মিটার, তাই না? তাহলে এক কম্পনে যে দূরত্ব হবে এটা হচ্ছে ল্যামডার মান, তাহলে 6। তাহলে এই ল্যামডার মান নির্ণয় করতে পারলে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজে পেরে যাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো অগ্রগামী তরঙ্গ। কি বলছিলাম, যে তরঙ্গ অগ্রগামী তাকে অগ্রগামী তরঙ্গ বলে, ঠিক আছে? খুবই সহজ বৈশিষ্ট্য, এত বড় বৈশিষ্ট্য পড়ার দরকার নাই। আচ্ছা, শখটা মনে রাখা কৌশল আমি বলবো ইনশাল্লাহ। আচ্ছা, 10 আবার থেকে 2 পাই বেশি হলে 2 পাই কি মাইনাস করব? দেখো তোমার হচ্ছে যদি মেডিকেলে আসলে ম্যাথ অত ডিপলি আসে না, আমার মনে হয় ম্যাথ যেভাবে আছে ওভাবে সরাসরি করে দেওয়া উচিত, সিম্পল ভাবে, ঠিক আছে, সূত্র অনুসারে। কারণ মেডিকেলের ম্যাথ গুলো বুয়েটের মতো বা ঢাকা ভার্সিটির মতো অত ডিপলি আসে না, ঠিক আছে? আচ্ছা, এই যে দশাবর্তক আমাদের পড়া হয়ে গেছে, একটু আগে আমরা বলছিলাম দশাবর্তকের সূত্রটা। এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি বলছিলাম মনে আছে তোমাদের? একটু মনে করার চেষ্টা করো, সঙ্গীতে প্রচলিত বহুল প্রচলিত শব্দ। আচ্ছা, দশাবর্তক ও পথপার্থক্য বলছিলাম, সূত্রটা মনে রাখার, এটা খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, এবং এক্সামিনারের চোখ যদি এখানে আসে অবশ্যই অবশ্যই এখান থেকে তোমার হচ্ছে কোশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম, যে যে পাশে পায় আছে সূত্রের ওই পাশে আছে পথ পার্থক্য হবে, পাইতে প আছে এই জন্য পাশে পথ পার্থক্য হবে। অনেক সময় কনফিউশন লেগে যায়, সূত্রের কোন পাশে পথ পার্থক্য হবে, কোন পাশে দশা পার্থক্য হবে। দেখো, তরঙ্গের উপর বিভিন্ন বিষয় নির্ভরতা আমরা বুঝাই দিছিলাম তোমাদের, আবার একটু রিমাইন্ড করি। দেখো, উৎসের কম্পনের বিস্তারটা কি আমাদের সূত্রে ছিল, আই ইকুয়াল টু বিরূপান স্কয়ার ছিল না? বিরূপান স্কয়ার, পান স্কয়ার মানে কি, পাই এন, তার মানে এই স্কয়ার আছে, তার মানে কি বিস্তারের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? উৎসের আকার, এখানে কমন সেন্সের কথা বলছিলাম, যে যদি তোমার সামনে একটা ছোট ঘন্টা থেকে শব্দ উৎপন্ন করা হয়, তার থেকে অনেক বেশি আছে বড় ঘন্টা শব্দ হবে। উৎস থেকে দূরত্ব, এটাও কমন সেন্স ব্যাপার, তোমার থেকে একটু দূরে যদি শব্দ উৎপন্ন করা হয়, সেটা থেকে তোমার কানের কাছে যে শব্দ উৎপন্ন করবে সেটার তীব্রতা অনেক বেশি হবে, তাহলে দূরত্ব কমলে তীব্রতা বাড়ে, ঠিক আছে? মাধ্যমে ঘনত্ব কি বলছিলাম, একই দিকে গেলে ঘনত্বে তাহলে তীব্রতা বাড়বে, মাধ্যমে ঘনত্ব বিপরীত দিকে তীব্রতা কমবে, ঠিক আছে? সরি সরি, ভুল বলছি, মাধ্যমে ঘনত্ব বেশি হলে তীব্রতা বাড়ে, কারণ আমরা জানি যে কঠিন মাধ্যমে শব্দের তীব্রতা সবচেয়ে বেশি। আর গতিটা হচ্ছে কি, গতির একই অভিমুখে গেলে তীব্রতা বাড়বে, বিপরীত অভিমুখে গেলে তীব্রতা কমবে, ঠিক আছে? একটু বুঝে পড়ে চেষ্টা করলে আর কষ্ট হবে না ইনশাল্লাহ, মনে থাকবে মুখস্থ ছাড়াই। আচ্ছা, এখানে তোমাদের একটা কমন কোশ্চেন থাকে, একটা ইসে আছে মনে হয়, সোন নিয়ে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে 1000 হবে নাকি 100 হবে। সবাই মনে রাখবা এটা 1000 হবে, কারণ যে কোনো কিছুর প্রমাণ এই যে তীব্রতার ক্ষেত্রে কিন্তু 1000ই ধরা হয়, কারণ আমরা জানি প্রমাণ তীব্রতার ক্ষেত্রে কিন্তু কম্পাঙ্ক 1000 ধরা হয়, তাহলে সোনের ক্ষেত্রে কিন্তু কম্পাঙ্কটা 1000 হবে, ঠিক আছে? আচ্ছা, উপরিপাতন নীতি কোন বিজ্ঞানী দেয়? বিজ্ঞানী হাইগেন, সবার আসলে মনে থাকার কথা, খুবই একটা ইন্টারেস্টিং নেম, বিজ্ঞানী হাইগেন, ঠিক আছে? তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা দেখবা যে আইপিএল যারা দেখো, ক্রিকেট খেলার অনেক অনেক বেশি ফানি নাম থাকে, ঠিক আছে? গতবার আইপিএল ছিল প্যান্ট নামে একটা প্লেয়ার ছিল। তারপরে তোমরা যদি বাংলাদেশের সাথে কেনিয়া জিম্বাবুয়ের খেলা দেখো, প্লেয়ারগুলোর নাম খুবই খুবই আছে, মজার নাম ছিল, এলটন চিকুম্বুরা, তারপর হচ্ছে পানি এঙ্গারা, এম পপু, ঠিক আছে? অনেক বেশি মজার নাম ছিল। তাহলে বিজ্ঞানী কোন বিজ্ঞানীদের বিজ্ঞানী হাইগেন্স আছে, উপরিপাতন নেই, ঠিক আছে? আচ্ছা, আমি একটা তিনটা জিনিস বলছিলাম, তাকিয়ানো মুতে আসি, হ্যাঁ এটাও খুব ইন্টারেস্টিং নাম। তোমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করো তো, একটা জিনিস বলছিলাম যে উপরিপাতন নীতির উপর ভিত্তি করে কি কি তৈরি করা যায়, বলো তো? উপরিপাতন নীতির উপর ভিত্তি করে কি কি আছে তৈরি করা যায়? তিনটা জিনিস একটু কমেন্টে বলো, আমি বলছিলাম উপরিপাতন নীতির উপর ভিত্তি করে কি কি তৈরি করা যায়। হ্যাঁ, স্থির তরঙ্গ, জোনায়েদ আহমেদ বলছো, রাইট। অনুনাদ তৈরি করা যায় না, কি কি তৈরি করা যায় আমি বলে দিচ্ছি। স্থির তরঙ্গ তৈরি করা যায়, তারপর হচ্ছে সরকম বা বিট তৈরি করা যায়, একটা ব্যতিচার। যারা যারা অ্যান্সার করছো সবার নাম পড়তে পারতেছে না, কংগ্রাচুলেশন। কি কি বলছিলাম, পরিবর্তন নীতির উপর ভিত্তি করে সরকম ভাবে ভিত তৈরি করা যায়, ব্যতিচার তৈরি করা যায়, একটা কি স্থির তরঙ্গ সৃষ্টি করা যায়, তিনটা জিনিস তৈরি করা যায়, ঠিক আছে? এটা মনে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে?
মোসাম্মদ সুমাইয়া খাতুন, হ্যাঁ 3টা মনে রাখবা, ঠিক আছে। স্থির তরঙ্গ ব্যতিচার কি তোমার হচ্ছে আহ কি বলে স্থির তরঙ্গ ব্যতিচার স্বরকম্প বা বিট, এই 3টা জিনিস পরিবর্তনের উপর ভিত্তি করে তৈরি করা হয়। আচ্ছা, সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু তোমাদের চিত্রে বলছিলাম যে স্থির তরঙ্গের যে বিন্দুতে বিস্তারমান সর্বাধিক সেটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, এবং স্থির তরঙ্গের যে বিন্দুতে বিস্তারমান সর্বনিম্ন তাকে বলে কি তোমার হচ্ছে কি বলো, নিস্পন্দ বিন্দু। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, আমি শুধুমাত্র তোমাদের ইম্পর্টেন্ট টপিকস গুলো বলতেছি, বুঝছো, আমি সবকিছু তোমাদের কিন্তু বুঝাই দিয়েছিলাম, আর তোমাদের এখানে দাগানো আছে যেখান থেকে যেখান থেকে কোশ্চেন আসতে পারে, এবং সেগুলো কিন্তু আমি বুঝাই দিচ্ছি, আমি বলতেছি। ফিজিক্স পড়ে খুব মজা না বলো, অনেক বেশি পেজ স্কিপ করা যায়, তাই না? ব্যবহারিক আছে, তারপরে সমীকরণ আছে, অনেক অনেক বেশি পেজ স্কিপ করা যায়। জি ভাইয়া, সমরেশ বল্লভে, ঠিক আছে, ক্লাসে কনসেন্ট্রেশন দাও। দেখো তোমাদের হচ্ছে কমেন্টের নাম পড়া এটা বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের ভাইয়ারা কমেন্টের নাম পড়লো কিনা এটা বেশি ইম্পর্টেন্ট না। তোমাদের সবার জন্য আমরা দোয়া করি যে তোমাদের সবার জন্য আমরা দোয়া করি সবসময় যে রেটিনার আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই যেন চান্স পাই, এই দোয়া কিন্তু আমরা সবসময় করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা স্পিড কেন, আচ্ছা আমাদের টাইম কম, আর হচ্ছে আমি তোমাদের সবকিছু বুঝাই দিচ্ছিলাম, শুধুমাত্র এখন হচ্ছে আমরাই তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট মেডিকেল আসার মতো সেগুলো একটু রিভিউ করে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেখো মুক্ত কম্পন, স্বাভাবিক কম্পন, আর একটা কি ছিল তোমার হচ্ছে অনুনাদ ছিল না, মুক্ত কম্পন, পরবশ কম্পন আর অনুনাদ, তাই না? 3টা জিনিস তোমাদের বুঝাই দিয়েছিলাম, মনে আছে? ওই যে তোমাদের একটা ফ্রেন্ড স্টেজে ডান্স করতে উঠলো, এবং হচ্ছে তাকে দেখে কিছু ফ্রেন্ড উঠলো, তার ভিতরে কিছু ফ্রেন্ড ডান্স করতে পারে, বাকিরা হচ্ছে হাত পা ঘোরাচ্ছিল, লাফাচ্ছিল, কিন্তু নাচতে পারে না। তাহলে প্রথমে যে ফ্রেন্ডটা উঠছিল সে হচ্ছে মুক্ত কম্পন, এবং তাকে দেখে যারা উঠছিল তারা হচ্ছে সবাই পরবশ কম্পন, এবং তাদের ভিতরে যে হচ্ছে যারা হচ্ছে প্রথম জনের সাথে তাল মিলাতে পারছে তারা কি, অনুনাদ। বাস্তবে কিন্তু অনুনাদ থাকতে পারে, সেটা তোমাদের আমি স্লাইডে বলছিলাম যে 1940 সালে তোমার হচ্ছে ট্যাকোমা ন্যারো ব্রিজ, একটা ব্রিজ ভেঙে যায় কাদের, সৈনিকদের, তোমার হচ্ছে অনুনাদের কারণে, ঠিক আছে। তাহলে অনুনাদ কিন্তু বাস্তবে ঘটতে পারে, কারণ আমরা জানি সৈনিকরা যখন মার্চ করে তখন কিন্তু ওদের তাল পর্যায়কাল কিন্তু একদম সবার সমান থাকে। পর্যায়কাল সমান না থাকলে বা একই তালে যদি তোমরা মার্চ না করে তাহলে কিন্তু ওদেরকে শাস্তি পানিশমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমরা ওনাদের বৈশিষ্ট্যটা পড়ি। দেখো, কোন বস্তুর স্বাভাবিক পর্যায়কাল যদি এর উপর আরোপিত পর্যায়কালের সমান হয় তখন তাকে বস্তু কি বলে, অনুনাদ বলে। আচ্ছা, তাহলে ওই যে বলছিলাম যে তোমাদের পরবর্তী যে ফ্রেন্ড গুলো উঠছে, যারা প্রথম ফ্রেন্ডের সাথে একই তালে নাচতে শুরু করছে তারা আছে অনুনাদ। তার মানে কি, স্বাভাবিক পর্যায়কালকে আরোপিত পর্যায়কালের সমান হয়। দেখো একটা বলছে সকল নদী কম্পন পরবশ কম্পন। দেখো, হ্যাঁ জয়জিৎ, জয়জিৎ একটু খেয়াল করো ভাইয়া। জয়জিৎ দেখো, আহ তোমার যে ফ্রেন্ড গুলো পরবর্তীতে ডান্স করতে উঠছিল তারা সবাই কিন্তু পরবশ কম্পন, কিন্তু সবাইকে অনুনাদ হইতে পারে নাই, সবাই কিন্তু ডান্স করতে পারে না। যারা ডান্স করতে পারছে তারাই হচ্ছে অনুনাদ হয়েছে। তাহলে যারা অনুনাদ হয়েছে তারা কিন্তু পরবশ হয়ে উঠছিল। তাহলে সকল অনুনাদী কম্পন কিন্তু পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ কিন্তু অনুনাদী না। আচ্ছা, এরপরে হচ্ছে অনুনাদ কম্পনের বিস্তার সবচেয়ে বেশি হয়। ওই যে বলছিলাম যে ট্যাকোমা ন্যারো ব্রিজটি ভেঙে গেছিল, তাহলে কেন ভেঙে গেছিল, কারণ এখানে বিস্তার সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। আর সৈনিকরা যেহেতু একই তালে আছে, একই পর্যায়কালে একই বিস্তারে তোমার হচ্ছে একই কম্পনে মার্চ করে, এই জন্য এদের বিস্তার সবচেয়ে বেশি হয়েছিল এবং ওই বৃষ্টি ভেঙে গেছিল। তাহলে বাস্তবে কিন্তু অনুনাদ হতে পারে। এরপরে দেখো, অনুনাদে বস্তুর কম্পন শুরু হওয়ার অল্প সময় পর নিয়মিত হয়। কি কত সময় পর, অল্প সময় পর নিয়মিত হয়। দেখো তোমাদের যে ফ্রেন্ড গুলা, আমি লেকচার শেষ করবো এখন ইনশাল্লাহ, তোমাদের যে ফ্রেন্ড গুলো পরবর্তীতে উঠছিল তারা কিন্তু সাথে সাথে প্রথম জনের সাথে তাল মিলাইতে পারে না, একটু সময় লাগছে। তাহলে মনে রাখবা যে অনুনাদে বস্তুর কম্পন শুরু হওয়ার একটু পর শুরু হয়। কাউসার আহমেদ, মাহবুজ ভাইয়া, ঠিক আছে বলতেছি তো, তোমরা একটু পরে কনসেন্ট্রেশন দাও ভাই, কমেন্ট না, একটু পরে কনসেন্ট্রেশন দাও।
তোমার চ্যাপ্টারটা আছে যে টপিকসটা আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। প্রমাণ তীব্রতার কম্পাঙ্ক কত ছিল মনে আছে? 1000 হার কম্পাঙ্ক বিশিষ্ট এবং তীব্রতা কত 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে মনে রাখবে এটা আমাদের ম্যাথ -12 ওয়াট পার মিটার স্কোয়ার। আর ম্যাথ করতে গেলে কিন্তু লাগবে, ঠিক আছে। ম্যাথের শর্টকাট আমি তোমাদের আবার বলে দিব, আমি তোমাদের ম্যাথের শর্টকাটটা দেখাইছিলাম, এখনই আবার দেখাই দিব। আচ্ছা, এখানে সোনেটটা বলে দিলাম, 1000 হার্জ কম্পাঙ্ক হবে। তোমাদের অনেকেই আছে কমেন্ট করো ফেসবুকে, কমেন্ট বক্সের জন্য বলে দিলাম। আর এই শখ আশা করি সবারই মনে আছে, আমি তোমাদের ভূতের গল্প দিয়ে মনে করাইছিলাম যে ভূতের গল্পটা মনে থাকলে এবং 10 করে ডিফারেন্স চলে গেলে এই শখ আর কোনোদিন পড়া লাগবে না, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু মেডিকেল অনেকবার কোশ্চেন আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে যারা যারা শখটা মনে রাখছো, স্লাইড স্লাইড আছে অবশ্যই, তোমরা স্লাইড পাইছো অথবা ফেসবুকে ভিডিওতে দেখে রাখতে পারবা যে ওই স্লাইডে যে গল্পটা আছে, শ্মশানে পেতনিরা ফিস ফিস করে, লাশেরা সব হাটে কথা, যেথা তীব্র বজ্রপাত কানে দেয় ব্যথা। তাহলে ওই সূত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত 10 করে ডিফারেন্স গেলেই সবগুলো পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা ম্যাথ দেখবো। তোমাদের ম্যাথ কিন্তু আমি শর্টকাট করার নিয়ম বলে দিছিলাম, এখন আরেকবার দেখাবো তোমাদের শর্টকাটটা। শ্মশানে পেতিরা ফিসফিস করে, লাশেরা সব হাটে কথা, যেথা তীব্র বজ্রপাত কানে দেই ব্যথা, ঠিক আছে। আচ্ছা, এই যে ম্যাথ চলে আসছে 5 নম্বর ম্যাথ। দেখো তোমাদের আমি শর্টকাট বলছিলাম, একটু খেয়াল করো, মনে করার চেষ্টা করো। শর্টকাট কি বলছিলাম? যে তীব্রতা দেয়া থাকবে, যে তীব্রতা কোশ্চেনে দেওয়া থাকবে, তার যে পাওয়ার থাকবে -6 আছে এখানে, তার যে পাওয়ার থাকবে তার সাথে আমরা কত যোগ করব? 12 যোগ করব। 12 যোগ করে যা পাবো তার সাথে আমরা কত গুণ করব? 10 গুণ করব, ঠিক আছে। কত হলো? 60 অ্যান্সার। সোন হচ্ছে 1000 কম্পাঙ্ক বলছিলাম, তাহলে আমি শর্টকাটটা আবার বলি। যে তীব্রতা দেওয়া থাকবে কোশ্চেনে তার সাথে 12 যোগ করব, যদি তীব্রতা লেভেল চাই তাহলে যে তীব্রতা দেওয়া থাকবে তার সাথে 12 যোগ করব, 12 যোগ করে 10 গুণ করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের শর্টকাট অবশ্যই মনে আছে, আমি শর্টকাটে বলছিলাম যে যেটা দেওয়া থাকবে তার সাথে 12 যোগ করে 10 গুণ করবো, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো ইনশাআল্লাহ। বিট বা সরল অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, সেখানে মেডিকেল কোশ্চেন আসছে, স্টার দিয়ে রাখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা মনে রাখতে হবে, বিটের সংখ্যা প্রতি সেকেন্ডে 10-এর বেশি হলে তো উপলব্ধি করা যায় না, সংখ্যা পড়ে না, কিন্তু এই লাইনটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার বিটের প্রয়োগটা ইম্পর্টেন্ট, 3টা প্রয়োগ আছে, খুবই খুবই কনফিউশনিং। কনফিউশন কোথায় কোথায় হবে আমি বলে দিচ্ছি। বিটের প্রয়োগে যে কনফিউশন হতে পারে সেটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, যে বিটের বিটের প্রয়োগ কই গেল? এই যে 3টা প্রয়োগ। হ্যাঁ, 12 যোগ করে আমি 10 দ্বিগুণ করতে বলছি, বলছি যে তীব্রতা দেয়া থাকবে তার সাথে 12 যোগ করে 10 গুণ করব, ঠিক আছে। তাহলে -6 এর সাথে +12 যোগ করলে কত হয়? +6, তার সাথে 10 গুণ করলে 60 হয়। দেখো, বিট বা সরঙ্গমের প্রয়োগ খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো, ঠিক আছে। এখান থেকে মেডিকেল কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। দেখো সরঙ্গ, আমি তোমাদের কনফিউশন কিন্তু বলে দিছিলাম, এই অজ্ঞাত কম্পাঙ্ক মানে কি? অজানা কম্পাঙ্ক। তাহলে কোশ্চেনে কি দেবে? জানা কম্পাঙ্ক নির্ণয় করা যায়। এরপরে খনিতে দূষিত বাতাস নির্ণয় করা যায়। এবার কোশ্চেনে কি দেবে? যে বিশুদ্ধ বাতাস নির্ণয় করা যায়। এরপরে তোমার আছে বাজাতে সু নির্ণয় করা যায়, সুরের সাথে কি দেবে? স্বর নির্ণয় করা যায়, ঠিক আছে। এবার আসো, তোমাদের সুর স্বর কাকে বলে এগুলো আমি তোমাদের হচ্ছে সহজে মুখস্থ করা দিয়েছিলাম, আশা করি সবার মনে আছে। তারপরে একটু রিভিউ করে আমি চলে যাব। সঙ্গীতে বহুল প্রচলিত শব্দ দেখো। আচ্ছা, এই যে শখটা অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই সুর বিরামের কোন কোনগুলো পড়বো? সবগুলো পড়া লাগবে না, তোমাদের এখানে যেগুলো দাগানো হবে সেগুলোই পড়বা। আর সময় 5-7 মিনিট লাগবে ভাই, শেষ হয়ে যাবে। যে 4টা দাগানো আছে, সমায়ন, গুরুতিস্ট্রোক, লঘুতিস্ট্রোক, এই 3-4টা পড়লেই, দাগানোগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার চলে আসো, এই যে মূল সুর দেখো, এই যে এখানে আমি এগুলো তোমাদের সবই পড়া দিয়েছিলাম, তারপরে একটু বলি। একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দকে আমরা কি বলবো? সুর বলবো। দেখো আবার বলি, একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দকে আমরা সুর বলবো। অনেকগুলো যদি কম্পাঙ্ক থাকে তাকে আমরা কি বলবো? স্বর বলবো। অনেকগুলো কম্পাঙ্কের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্ক যে থাকবে তাকে আমরা মূল সুর বলবো। মূল সুর বাদে বাকিগুলো কি থাকবে? এগুলো হচ্ছে উপসুর। মূল সুরগুলো বাকিগুলো হচ্ছে উপসুর।
এবং আছে উপসুরগুলোর মাঝে যেটা আছে মূল সুরের সরল গুণিতক, তাকে আমরা কি বলবো? সমমেল বলবো। আচ্ছা, মোটিভেশন দিব ইনশাল্লাহ শেষে। এরপরে যেটা আছে দুই গুণ, সময়ের মাঝে যেটা আছে দুই গুণ, সেটাকে আমরা কি বলবো? অষ্টক বলবো। আচ্ছা, বিটের অঙ্ক মেডিকেল আসবে না, করা লাগবে না, ঠিক আছে, করার দরকার নাই। এরপরে চলে আসে ত্রয়ী। ত্রয় কি বলছিলাম? ত্রয় আছে তিনটা সংখ্যার অনুপাত। ত্রয় মানে আছে তিন, তাহলে তিনটা সংখ্যার অনুপাত কি? 4 5 6 ক্রমিক সংখ্যা। আর সহসংখ্যা দিয়ে কি? 4 5 6 সাথে শুধুমাত্র 8 যোগ হবে, ঠিক আছে। সমতান বা হারমোনি আর আছে স্বরমধ্যজ বা মেলোডি, এই দুইটার মধ্যে কনফিউশন হয়। কনফিউশনটা কিভাবে ক্লিয়ার করবা? যে মনে রাখবা একই সময় হলে কিওয়ার্ড মনে রাখবা, একই সময় হলে সমতান, আর যদি একের পর এক হয় তাহলে কি হবে? মেলোডি। তাহলে কি কিওয়ার্ড বললাম? যে একই সময় হলে সমাধান বা হারমোনি, একের পর এক হলে কি হবে? স্বরমধুর বা মেলোডি, ঠিক আছে। এরপরে সলো। যারা গেম খেলো তারা জানো সলো মানে সিঙ্গেল স্কোয়াড, মানে একজন। তাহলে মনে রাখবা একটি মাত্র বাদ্যযন্ত্র হলে কি হবে? সলো। আর অর্কেস্ট্রা কি? যখন একাধিক বাদ্যযন্ত্র থাকবে তখন তাকে আমরা কি বলবো? অর্কেস্ট্রা। তাহলে একটি বাদ্যযন্ত্র হলে সলো, একাধিক বাদ্যযন্ত্র হলে অর্কেস্ট্রা। টনিক কয় কি? টনিক হচ্ছে সর্বাপেক্ষা কম কম্পাঙ্কে সূচনা সুর। তাহলে মূল সুর আর টনিকের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আছে মূল সুর তোমার হচ্ছে যে কোনোটা হইতে পারে, তোমার কয়েকটা কম্পাঙ্ক দেওয়া থাকবে একটা স্বরের ভিতরে, তার ভিতরে যে সবচেয়ে কম থাকবে সেটা হচ্ছে মূল সুর। আর টনিকটা কি? টনিকটা হচ্ছে সর্বাপেক্ষা সবসময় কম কম্পাঙ্কের সুর, ঠিক আছে। তাহলে আমাদের লেকচার প্রায় শেষ, আমরা চলে আসছি। 10 মিনিট বেশি হয়ে গেছে, জন্য তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমাদের লেকচার প্রায় শেষ হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে হয়তো বা, শেষ টপিকে চলে আসছি প্রায়। আর এইভাবে আসলে স্লাইড চেঞ্জ করতে অনেক সময় লাগে, ঠিক আছে। মাউস এরকম স্লাইড সরাতে অনেক সময় লাগে। আচ্ছা, তোমাদের সবার জন্য আমরা সবসময় দোয়া করি, রিটেনে যত স্টুডেন্ট আছে সবার জন্য আমরা দোয়া করি, ঠিক আছে, মন থেকে, যে যাতে সবাই, আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই যেন ভালো ভালো জায়গায় চান্স পায়, ঠিক আছে। এরা সবসময় তোমাদের জন্য আমরা দোয়া করি। আচ্ছা দেখো, সুযুক্ত শব্দের 3টা মৌলিক বৈশিষ্ট্য, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখো, মেডিকেল আসার মতো কোশ্চেন, ঠিক আছে। আর আমি এখান থেকে তোমাদের কিন্তু কনফিউশন বলে দিছিলাম, তোমাদেরকে পোলও দিছিলাম, একটু খেয়াল করো। পোলও দিছিলাম যে এই যে যদি কোশ্চেন আসে যে কোনটি সুযুক্ত শব্দের মৌলিক বৈশিষ্ট্য নয়, তাহলে কি দিতে পারে? এই তীক্ষ্ণতার সাথে কি কনফিউশন করতে পারে বলতো? তীব্রতা দিয়ে কনফিউশন করবে। শব্দশ্রোতা আছে, গুণ বা জাতি আছে, কিন্তু তীক্ষ্ণতার সাথে তীব্রতা দিয়ে কনফিউশন করবে। তাহলে এই কনফিউশনটা যদি তুমি আগের থেকে জেনে রাখো, তাহলে পরীক্ষা হলে কি আর ভুল হবে বলো? তাহলে তোমাদেরকে যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের প্রিপারেশন নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোলাহল শব্দের বৈশিষ্ট্য খুবই সহজ, কোনো সুর বা জাতি থাকে না এবং শুনতে বিরক্তি হয়, খুবই আচ্ছা দেখো, এই যে টানা তারে 8 কম্পনের সূত্রাবলী, শুধু সূত্রটা মনে রাখবা যে এই যে n is equal to 1 divided by 2 root over t/m। এখানে টিটা কিন্তু পর্যায়কাল না, এখানে টিটা হচ্ছে তারের টান। এখানে টিটা কি? তারের টান। তাহলে কম্পাঙ্কের সাথে তারের টানের সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। কম্পাঙ্কের সাথে ভরের সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এরপর আছে দৈর্ঘ্যের সম্পর্ক কি? কম্পাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে সূত্রটা মনে রাখবা, n=1/2sl √t/m। এটুকু মনে রাখলে তোমার সবগুলো সূত্রের সম্পর্ক মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের লেকচার শেষ। আচ্ছা, আমাদের লেকচার পড়া শেষ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ। আমি তোমাদের কিছু কথা বলবো, সেটা হলো যে এই যে তোমরা বারবার বলো ভাইয়া মোটিভেশন দেন, মোটিভেশন দেন, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউর কথা আগে বলে নি। আমি আবার বলছি, খুব গুরুত্ব সহকারে বলছি, যে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির বইয়ের যে অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি চাও না তোমাদের 5টা কোশ্চেন কমন পড়ুক? তোমরা কি চাও না যে 5টা মার্ক তোমরা কমন পাও মেডিকেলে? মানে যেগুলো একদম পুরো যেটা পড়বা সেটা কমন পাবা। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রি যে অনুশীলনী কোশ্চেন গুলো আছে অবশ্যই করবা। তার ভিতরে সবগুলো কিন্তু তোমাদের করা লাগবে না, আমি কিন্তু বলে দিছি যে তোমাদের যেগুলো চিত্র আছে। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের যে বইগুলো, যে কোশ্চেন গুলো দাগা দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে বইয়ের এডিশন না মিলার ক্ষেত্রে তোমার হচ্ছে অনেক সময় চিত্র প্লাস রোমান সংখ্যার কোশ্চেন অনেকে দাগানো পড়ে গেছে, ঠিক কিনা? তাহলে তোমাদের দাগাই দেওয়া লাগবে না, তুমি নিজেই কিন্তু বুঝতে পারবা। চিত্রগুলো বাদ দিবা, তারপরে উদ্দীপক গুলো বাদ দিবা, রোমান সংখ্যাগুলো বাদ দিবা, এগুলো বাদ দিয়ে শুধুমাত্র জ্ঞানমূলক যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়বা, দেখবা তোমার ম্যাক্সিমাম গুলোই পারা আছে। তুমি নিজে নিজে কোনগুলো দাগা রাখবা বলো তো? গোল দিয়ে রাখবা বা মার্ক করে রাখবা। যেগুলো তোমার বইয়ের ভিতরে নাই বা একটু কঠিন মনে হচ্ছে সেটা তুমি মার্ক করে রাখবা, বাকিগুলো তুমি এমনি পারবা। শুধু একবার শুধু চোখ বুলাও, দেখবা পারবা কোশ্চেন গুলা, ঠিক আছে। তুমি যদি 5টা কোশ্চেন কমন পাও ভাইয়া, এটা তোমার জন্য অনেক অনেক বেশি।
ঠিক আছে, মেডিকেলের অ্যাডমিশনে 0.25 অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি 0.25 এর জন্য আমার ডিএমসি তে চান্স হয় না। ঠিক আছে, মাত্র 0.25 এর জন্য। তাহলে বুঝতে পারছো পাস মার্কে গুরুত্ব কত কত বেশি মেডিকেল। ঠিক আছে, তাহলে ফিজিক্সের কেমিস্ট্রি অনুশীলনী কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা ইনশাল্লাহ। ঠিক আছে, আর কোন কোনগুলো পড়া লাগবে আমি তোমাদের তো বলেই দিলাম। ঠিক আছে, আর মোটিভেশন হলো যে তোমাকে আগে একটা নির্দিষ্ট ফিক্সড একটা স্বপ্ন তোমাকে ফিক্স করতে হবে যে আমি এইখানে আমাকে নিজেকে দেখতে চাই, অনেক বড় স্বপ্ন দেখতে হবে। ঠিক আছে, তোমার স্বপ্ন তোমাকে অনেক বড় দেখতে হবে, কারণ ছোট স্বপ্ন দেখলে তোমার পরিশ্রম কিন্তু ছোট হয়ে যাবে এবং তোমার হচ্ছে তোমার রেজাল্টও কিন্তু ছোট হয়ে যাবে। তুমি যদি টার্গেট অনেক বেশি করো, আল্লাহ যদি তোমাকে দেই তাহলে আলহামদুলিল্লাহ তুমি ওই জায়গায় পৌঁছাতে পারবা, না হলে কিন্তু পরিশ্রম করলে কাছাকাছি কিন্তু যাইতে পারবা। ঠিক আছে, আচ্ছা, আর একটা কোশ্চেন, যে কি বলো যে 20 মিনিটের বেশি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না পড়াশোনায়। হ্যাঁ, পড়াশোনায় একটা না কনসেন্ট্রেশন আসলে কারোরই থাকে না। তোমরা যেটা করবে, আমি যেটা করতাম সেটা হলো যে যখন পড়তাম 30 মিনিট পর পর 5 মিনিট ব্রেক নিতাম। ঠিক আছে, 30-40 মিনিট পর 5 মিনিট ব্রেক নিতাম, 5 মিনিট হাঁটতাম এবং অজু করে আসতাম। ঠিক আছে, কি হতো তো, লাভটা কি হতো আমার, আমি যখন 40 মিনিট পড়তাম আমার কনসেন্ট্রেশন কিন্তু চলে যেত। ঠিক আছে, তখন আমি কি করতাম, হাঁটতাম, একটু হাঁটলে একটু এক্সারসাইজ হতো 5 মিনিট, তখন আমার মাথায় ব্রেনে একটু ভালো লাগা কাজ করতো, এবং যখন আমি অজু করতাম তখন আরো বেশি রিফ্রেশমেন্ট লাগতো। ঠিক আছে, তখন আবার নতুন উদ্যম নিয়ে পড়তে বসতে পারতাম। ঠিক আছে, তাহলে তোমরা কি করবা, 30-40 মিনিট পড়ার পরে একটু উজু করে আসবা, একটু হেঁটে আসবা, তাহলে দেখবা আবার নতুন করে পড়তে ভালো লাগবে ইনশাল্লাহ। আর মোটিভেশন ব্যাপার হচ্ছে তোমাকে নিজের স্বপ্ন আগে ফিক্স করো যে আমি নিজেকে কোথায় দেখতে চাই। ইনশাল্লাহ আমি ফার্স্ট হতে চাই, ইনশাল্লাহ আমি ডিএমসি তে চান্স পেতে চাই, এরকম একটা স্বপ্ন দেখো এবং নিজেকে আগে বিশ্বাস করো যে ইনশাল্লাহ আমি পারবো, আরেকজন পারলে আমিও পারবো। এবং এই স্বপ্ন দেখে তীব্র সংকল্প করো এবং সে অনুযায়ী পরিশ্রম করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তুমি পারবা। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। ঠিক আছে, ইনশাল্লাহ রেটিনার গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে, ইনশাল্লাহ মেডিকেল ক্যাম্পাসে দেখা হবে তোমাদের সাথে জুনিয়র হিসেবে। আসসালামু আলাইকুম, সে পর্যন্ত ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো, সবসময় দোয়া করি, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।